প্রথম কথা ভাই, টেক আর নন টেকের বিষয়টা ভুলে যান। দ্য পার্সন উইথ দ্য কারেক্ট মাইন্ডসেট, ইফ হি অর শি ডাজ দ্য অ্যাভারেজ ওয়ার্ক টুয়ার্ডস দ্য স্কিল সেট, দে উইল সাকসিড। আর মাইন্ডসেট ঠিক না থাকলে সারাদিন কাজ করে কোনো লাভ নেই। আল্লাহকে দোষ দিয়েন না, তকদিরের দোষ দিয়েন না, আব্বার দোষ দিয়েন না, আম্মার দোষ দিয়েন না। ইটস ইউর ফল্ট, ওন ইউর ফল্ট। আমি আমার পার্সোনাল এদিকে খুব বেশি একটা যাইতে চাই না, বাট আই স্টার্টেড ওয়ার্কিং ওয়েন আই ওয়াজ 18। আই ইউজ টু রান মাই ওন পিৎজা শপ। আমি পিৎজার দোকান চালাতাম, আমার নিজের পিৎজার দোকান ছিল, ক্লাস করতাম, আসতাম, ওই ব্যবসায় লস খাইছি। বাট এই যে গাইডেন্সের অভাব অথবা গুড মেন্টরের অভাব, এইটা বাংলাদেশের দিস ওয়ান অফ দ্য বিগেস্ট পেইন পয়েন্ট। আপনি যদি এইটাই না জানেন যে আপনি কি জানেন না, তাহলে হাউ ডু ইউ গো? আপনার কি অস্ত্র লাগবে? আপনি কোন যুদ্ধে যাচ্ছেন এটাই জানেন না, কোথায় যাচ্ছেন না, পাঠাই দিল আপনাকে, এটা তো হয় না। তুমি কাজ করবে না, তোমার রেসপন্সিবিলিটি, তুমি ওনারশিপ চাও, না পারলে তোমাকে পারফরমেন্স ম্যানেজমেন্টটা ফালায় আমি বাদ দিয়ে দিব। ভেরি সিম্পল। এর কোনো খাতির নাই তো ভাই। আই ওয়াজ ব্লেসড আলহামদুলিল্লাহ উইথ মেনি গুড লাইন ম্যানেজার্স। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট হ্যাজ ব্রট মি হিয়ার ইজ I have the privilege of having, আমার মনে হয় 10টার মধ্যে 9টা লাইন ম্যানেজার খুবই বস করছে, বস লেভেলের বস করছে। এখন যারা স্টুডেন্ট বেসিক্যালি, তারা আমি বলবো যে খুব ভালো একটা সময় স্টুডেন্ট হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইমস টু গ্রাজুয়েট, because by the time you graduate in couple of years time, companies will need more people for that growth to come over the next 5 to 8 years. এই ধরনের স্মার্ট সলিউশনস গুলা ইউজ করা আমাদেরকে শিখতে হবে। উই নিড টু গেট ইউজ টু ইট। এআই যে একদম আমাদের সব চেঞ্জ করে দিবে, আমার রান্না করে দিবে, এটা দেরি আছে। আসসালামু আলাইকুম আজহার ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ লন্ডন থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। And I know you're pretty busy. Probably একটা উইকেন্ড পাওয়া গেছে যেখানে আপনাকে ধরে বেঁধে আনতে পারছি আমরা। So yeah, uh, I mean really thank you very much. কারণ আপনার সাথে আমার লিঙ্কডইনে কথা হচ্ছিল অনেকদিন থেকেই, এবং ওই অনেকদিন কথার প্রেক্ষিতে there were some overlapping issues যেটা আমরা দুজনই probably documented করে রাখতে চাইছিলাম। Like many people reach out to you, ask same set of questions, আবার আমার কাছে reach out করে same set of questions করে। So it was like একটা প্ল্যান যে আমরা ওই কোয়েশ্চেন গুলো আজকে খুবই অনেস্টলি এবং ক্যান্ডিডলি অ্যাড্রেস করার চেষ্টা করব। এবং থাকে না অনেক তিতা সত্য কথাবার্তা, যতগুলো বের করে আনা সম্ভব সবগুলো বের করে এনে আমরা আজকে এক জায়গায় করবো। দ্যাটস দ্য প্ল্যান। সো ভাইয়া, আপনি যদি কাইন্ডলি আপনার ইন্ট্রোডাকশনটা দিয়ে শুরু করতেন। আসসালামু আলাইকুম। থ্যাঙ্কস রাশেদ ভাই, থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। ফাইনালি আমাদের বেশ অনেকদিন পরেই যোগাযোগটা হয়েছে। সো আলহামদুলিল্লাহ। আমি আজহার, আই এম এ প্রোগ্রাম ম্যানেজার এট অ্যামাজন। আমি গত 1 বছরের একটু বেশি, 1 বছর 3 মাস হইতে চলছে অ্যামাজনে জয়েন করে এখানে প্রোগ্রাম ম্যানেজার হিসেবে আছি। I'm looking after the workforce capacity planning for our disruption management team within Europe and India. So অনেকে অনেক সময় প্রশ্ন করে যে প্রোগ্রাম ম্যানেজার রোলটা কি অথবা কাজটা এক্স্যাক্টলি কি। সো আমি যদি খুব সহজে if I'm explaining it to a 10-year-old, so basically ডেলিভারি দিতে গিয়ে আমাদের এখানে অনেক ডিসরাপশন হয়, সব জায়গায় হয়। সো এই ডিসরাপশন গুলো ম্যানেজ করার জন্য অ্যামাজনের অনেক অ্যাসোসিয়েটস রিক্রুট করে, যারা ইটস কাইন্ড অফ এ, যদি বোঝার মতো করে বলি, কল সেন্টারের মতো, যেখানে কোনো ইস্যুস অথবা ডিসরাপশন ম্যানেজমেন্টের জন্য অনেক অ্যাসোসিয়েটরা 24/7 কাজ করে। তো এইসব অ্যাসোসিয়েটদের হায়ারিং প্ল্যান, কয়জন লাগবে, তাদের শিফট অপটিমাইজেশন, তাদের বেস্ট শিফট অপটিমাইজেশন কিরকম, তাদের ওভারটাইম, তারা যে এই ধরনের ডিসরাপশন গুলো হ্যান্ডেল করে, এক একজনের অ্যাভারেজ হ্যান্ডেলিং টাইম ইমপ্রুভ করা, এগুলো নিয়ে ম্যাসিভ এবং অনেক কমপ্লেক্স প্রোগ্রাম রান করে অ্যামাজন অ্যাক্রস অল অফ ইটস ফুটপ্রিন্টস। সো আমি বেসিক্যালি এই প্রোগ্রামগুলো ইউরোপ অ্যান্ড ইন্ডিয়ার জন্য লন্ডন থেকে লিড করি। So that has been my portfolio for the last 1 year. Recently, Amazon সহ বাদবাকি পৃথিবীর সব কোম্পানিগুলোতে অনেক রিঅর্গানাইজেশন হচ্ছে, কিছু কিছু জায়গায় লে অফস হচ্ছে। সো পার্ট অফ এ রিঅর্গানাইজেশন আমি নতুন একটা পোর্টফোলিও টেক ওভার করি খুবই রিসেন্টলি। আর এটা হচ্ছে যে আমরা যে ডেলিভারি দিই, এটা কিছু ডেলিভারি এস্টিমেট অ্যাকুরেসি থাকে। সো আপনি যখন অ্যামাজনে ঢুকেন, দিয়ে কিছু একটা অর্ডার করেন,
ওইখানে আপনাকে একটা ডেলিভারি এস্টিমেট টাইম দিয়ে দেয় যে টুমরো 8 PM আপনি সেই ডেলিভারিটা পাবেন, রাইট? সো এই এস্টিমেশনটা অনেকগুলো অঙ্ক করে আপনাকে দেওয়া হয়। সো আমার পোর্টফোলিও যেটা, সেটা হচ্ছে যে আই উইল বি পার্ট অফ দ্য প্রোগ্রামস হুইচ এইমস এট রিডিউসিং দ্য ওভারঅল ডেলিভারি টাইম, এন্ড দেন এই যে ডেলিভারি এস্টিমেটটা দিলাম, এটা কতটা অ্যাকুরেটলি দেওয়া যায় এইটা ইমপ্রুভ করার চেষ্টা করবো অ্যাক্রস ইউরোপ। সো so far Amazon the journey has been quite মানে unreal, quite a journey. এক বছর কিভাবে দেখতে দেখতে কেটে গেছে আমি জানি না, বাট it is definitely very busy, very fast moving, and you know, 1 year at Amazon might feel like 5 years at a different organization. So yeah, alhamdulillah, quite lucky to have this opportunity. আই মিন অ্যামাজনের ওয়ার্ক কালচারের ব্যাপারে তো ধরেন বইয়ে বা অনেক জায়গায় আমরা অনেক কিছু পড়ছি। So আপনি যখন বলতেছিলেন যে 1 বছর is equal to almost 5 years, at the same time I believe it's a rewarding experience আপনার জন্য। লাইক 5 বছরে যত কিছু আপনি শিখতে পারতেন, ওই 1 বছরের মধ্যে having all the stuff like in 1 year probably is a very good experience for you. But how do you cope with this? মানে আপনি এই যে জাস্ট 1 বছর হইলো, 1 বছর তো দেখা যায় অনেক জায়গায় জাস্ট ওই যে ওরিয়েন্টেশন, এই সফট জিনিস করতে করতে মানুষের টাইম চলে যায়। বাট আপনি 1 বছরের মাথায় পুরো একটা নতুন পোর্টফোলিওর দায়িত্ব নিচ্ছেন। তাও আবার যখন সব জায়গায় কথা হচ্ছে যে অ্যামাজনের লে অফ হচ্ছে, মানে সব টেক কোম্পানি গুলোতে লে অফ হচ্ছে। সো হাউ আর ইউ ডিলিং উইথ অল দিস স্টাফ? Yeah, very good question. I guess technology wise, right? I think অন্যান্য যে কোম্পানিগুলো ধরেন 1000, 2000, 5000 কর্মচারী দিয়ে ব্যবসা চালায়, সেইখানে আপনি ভেরি কুইকলি অনেক ডিসিশন মেকিং করতে পারেন, অনেক রকমের ইউনো ইউর ডিসিশন মেকিং প্রসেস স্মুথ, টিমস ছোট হয়, তারপরে দিয়ে অনেক সময় দেখা যায় যে অনেক টেকনোলজি উইচ ইজ আউট দেয়ার, কোন একটা সফটওয়্যার আপনি কিনবেন, সেটা আপনি যদি টিম ছোট হয় তখন দেখা যায় যে সেটার মানে সবাইকে দিয়ে ইউজ করানোর জন্য আপনার পয়সার খরচ কম লাগে। কিন্তু ফর এ কোম্পানি লাইক অ্যামাজন, যদি ধরেন আপনি কোনো একটা ডেটা অটোমেশন টাইপের একটা জিনিস অ্যাক্রস দ্য বোর্ড করতে চান, এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, রাইট? সো আই গেস দ্য রিজন ওয়াই আই এম সেইং দিস ইজ, আপনার যে স্কিল সেটস গুলো, আপনি হয়তো এটা হয়তো আপনার কাছে সারপ্রাইজিং লাগবে যে অ্যামাজন অথবা এই ধরনের বড় কোম্পানিগুলোতে স্কিল সেটস কিন্তু আহামরি কিছু না। আপনিও ধরেন এক্সেল ইউজ করেন, আমিও এক্সেল ইউজ করি, আপনিও মাইক্রোসফট আউটলুক ইউজ করেন, আমিও ওটা ইউজ করি। বাট আমাদের আমরা যে কাজগুলো করি, আমাদের কাজের ইম্প্যাক্ট গুলো অনেক হাই। সো আমি যখন একটা ডিসিশন নিচ্ছি একই এক্সেল স্প্রেডশিট ইউজ করে, আমি যখন একটা পার্সেন্টেজ অফ মানি সেভ করব, in a broader scale it becomes dollar amount ওটা অনেক বেশি হয়ে যায়, because I'm looking after entire Europe, entire North America and stuff like that, right? কোপিং মেকানিজমটা যেখানে আসে সেটা হচ্ছে যে ইটস মোর টুয়ার্ডস দ্য স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট। আপনি যত তাড়াতাড়ি স্টেক হোল্ডারদের সাথে মিশতে পারবেন, কথা বলতে পারবেন, এন্ড স্পেশালি বিজনেসটা যত তাড়াতাড়ি আপনি বুঝবেন, আই গেস চ্যালেঞ্জটা সেখানে আসে যে অফকোর্স Amazon has every company has its own peculiar way of doing things, right? And Amazon is not any different. So এইটা শিখাটাই অনেক, যেহেতু ব্যবসাটা অনেক বড়, अगेन ছোট ব্যবসা হলে হয়তো কুইকলি আমি শিখে ফেলতে পারবো, কয়েকটা ডিপার্টমেন্ট আছে, বাট অ্যামাজনের স্কেলটা যেহেতু অনেক বড়, as soon as আপনি ওই দিকটা কভার করে ফেলতে পারেন, and you can have a sensible conversation with your stakeholders about, you know, business pain points কি, and how do we go from here, how do we solve some problems. I guess ওইটা একবার শুরু হয়ে গেলে then the rest is history. তারপর আপনাকে ডিউ ডিলিজেন্স আপনার কাজ করতে হবে, and then you just work hard, that's it. Okay, so quite interesting. এখানে কিছু পয়েন্ট I will reflect later on, but I want to take a step back. যদি ধরেন ভাইয়া, আমি একজন হচ্ছে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, প্রবাবলি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, এন্ড আমি নন টেক, আমি টেকনোলজি কিছু জানি না, বুঝি না, বা টেকনোলজির আমার ইন্টারেস্ট আছে, বাট আমি ওরকম ডিপ কম্পিউটার সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ওরকম কোনো কিছু থেকে না। এখন আমি যদি আমার ক্যারিয়ার প্রসপার করতে চাই, আমরা যদি একটা ভালো ক্যারিয়ার করতে চাই, so what would be your suggestion, like ভাই স্টেপ ওয়াইজ if you give me a recipe book, তাহলে কি হবে, আমি স্টেপ বাই স্টেপ কি করা উচিত আমার? Okay, so no one can give you a recipe book, to be honest. আপনাকে এর মানে জেনারেল গাইডলাইন্স দেওয়া যেতে পারে। প্রত্যেকের জার্নি, প্রত্যেকের অ্যাপটিটিউড, এভরিওয়ানস ইন্টারেস্টস আর ডিফারেন্ট। কেউ আপনাকে মানে মানে বলে দিতে পারবে না যে তুমি স্টেপ এ করো, স্টেপ বি করো, বাট অ্যাজ এ জেনারেল গাইডলাইন আমাদের
আমি আমার নিজের কাজের এক্সপিরিয়েন্স অথবা আমি আমার আশেপাশে যারা জুনিয়ররা আছে তাদেরকে, ইভেন সিনিয়ররা যারা পিয়ার্সরা আছে তাদেরকে দেখি, আই থিঙ্ক উই ক্যান এলাবোরেট অন সাম পয়েন্টস। প্রথম কথা ভাই, টেক আর নন টেকের বিষয়টা ভুলে যান। মানে এই যে আমাদের যে প্রথম থেকে আমি সায়েন্স কমার্স নাকি আর্টস এর ব্যাকগ্রাউন্ড, এগুলা আমাদের ক্লাস 9-এ যে একটু ডিফারেন্সিয়েশন হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা আই থিঙ্ক যত মানে ঠিক আছে, আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, আপনি হয়তো ওই সিস্টেম থেকে আপনি বের হতে পারতেছেন না, বা হয়তো আপনি একটা কমার্সের ট্যাগ বা আর্টস এর একটা ট্যাগ আপনাকে বসায় দেওয়া হয়েছে, দ্যাটস ফাইন, লেটস নট কমপ্লেন, বাট আপনাকে নিজের মাথায় রাখতে হবে যে এভরিবডি হ্যাজ টু বি এ টেক গাই। এখন টেক, আপনি যদি এখন একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন, আপনি 100% টেক ব্যাকগ্রাউন্ডের হবেন, কিন্তু এটা মনে করার কোনো কারণ নেই যে আপনি যদি বিজনেস ব্যাকগ্রাউন্ডের হন আপনার কোনো টেকের দরকার নেই। মানে আপনার টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। সো মানে এই কনসেপ্টটা আমরা ভুলে যাই। সেকেন্ডলি, বাংলাদেশে ধরেন মানে এই টেক নন টেক ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে দেখা গেছে যে ধরেন ইঞ্জিনিয়ার অথবা নন ইঞ্জিনিয়ার থাকে না বাংলাদেশে, এখনো কিছু ভদ্রলোক আছে দেখবেন যে লিঙ্কডইনে ইঞ্জিনিয়ার অমুক, ইঞ্জিনিয়ার তমুক নাম লিখে রাখছে। মানে এটা থেকে আমাদের সরে আসতে হবে। মানে কেউ তো ইঞ্জিনিয়ার ইলন মাস্ক বলে না, ইলন মাস্ক নিজেকে ইঞ্জিনিয়ার ইলন মাস্ক বলে, বাট আপনি যদি বলেন যে ও তো প্রফেশনাল ইঞ্জিনিয়ার না, তাহলে তো একটা হাস্যকর একটা ব্যাপার হবে, তাই না? মানে কি হইলো? তো আমরা টেক আর নন টেক ব্যাকগ্রাউন্ডটা আমরা প্রথমেই ভুলে যাই। আমার কাজের জন্য আমি যেই কাজ করি বা যেই কাজে আমার ইন্টারেস্ট, এটাতে টেকনোলজি আমাকে যতখানি এজ দিবে, আই শুড মেক ইউজ অফ ইট অ্যাজ লং এজ ইটস উইদিন অ্যাজ লং এজ ইটস এথিক্যাল এন্ড আমাকে যতটুকু অ্যাডভান্টেজ দেওয়া যায় আমি টেকনোলজি থেকে নিব। এখন আপনি যেহেতু আপনাকে নন টেক স্পেশালি বলেন, এই জিনিসটা আমি এখনই অ্যাড্রেস করে নিলাম। সো ইন জেনারেল আপনি যদি এখন ইউ সেড ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ডের, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে there are two different issues that you need to address here, right? Of course, again আমি আপনাকে একটা সিলেবাস ধরা দিতে পারবো না, আমি আপনাকে একটা জেনারেল গাইডলাইন হিসেবে there are two things that you should be concerned about. One is your mindset and second is your skill set, যেটাকে আমরা হার্ড স্কিল সফট স্কিল বলতে পারি, অথবা আমার সহজে বলতে মাইন্ডসেট ঠিক করা, আমার স্কিল সেট ঠিক করা টু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যাচিভ। আমি কোনো পার্টিকুলার প্রফেশন অথবা মানে ক্যারিয়ার স্টেপ লাইন নিয়ে কথা বলবো না, এনিওয়্যার ইউ গো, এই দুটো আপনাকে ডেফিনেটলি রেলেভেন্ট। তার আগে ভাই মানে আমি জাস্ট একটু যারা অডিয়েন্স আছে তাদের ইয়ের জন্য বলি যে এই মাইন্ডসেট এবং স্কিল সেট নিয়ে কথা বলার আগে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি মোটিভেটেড কিনা, বা আপনার মোটিভেশনটা কি কাজের পিছে। এই মোটিভেশন আপনাকে কেউ শিখাই দেবে না। মানে আপনি যে দ্য ফ্যাক্ট দ্যাট আপনার অডিয়েন্সরা এখন এই পডকাস্ট শুনতেছে অথবা কেউ আপনাকে প্রশ্ন করতেছে, মেবি সে ইউনিভার্সিটি স্টুডেন্ট, মেবি সে চাকরি করে, মেবি সে চাকরি খুঁজতেছে, অথবা সে চাকরিতে আছে, সে একটা প্রমোশন পাচ্ছে, হোয়াট এভার দ্য ব্যাকগ্রাউন্ড ইজ, সে একটা চেঞ্জ চাচ্ছে, দ্যাট পারসন ওয়ান্টস টু গো ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি। এইটার মোটিভেশনটা আপনার লাগবে। অনেক সময় আমাদের হয় কি যে আমি দেখি যে আমাকে যদি 100 জন ছেলে অথবা মেয়ে অ্যাপ্রোচ করে ফর দেয়ার ক্যারিয়ার গাইডেন্স, তারা অনেকক্ষণ শুনবে, শোনার পর আমি যদি তাদেরকে কিছু রেসিপি দেই যে এটা করতে পারো ওটা করতে পারো, করার পরে দেখা যাচ্ছে যে আই উড সে 95% অফ দেম মানে পরে আর ফোন দেয় না, বিকজ আই উড সে ল্যাক অফ মোটিভেশন। যে দেখি, ট্রাই করে দেখি হয় কিনা, না হইলে নাই, সমস্যা নাই, মেবি তার বাপের বাড়ি আছে অথবা দে আর ওয়েল অফ, দে ডোন্ট নিড টু ওয়ার্ক দ্যাট হার্ড, হুইচ ইজ ফাইন। সবাইকে হাই অ্যাচিভার হইতে হবে না, বাট আমরা এখন যারা কথা বলতেছি, যাদেরকে নিয়ে কথা বলবো, দে হ্যাভ টু হ্যাভ এ মিনিমাম সেট অফ মোটিভেশন বিহাইন্ড what they want to do in order to achieve these steps going forward. So if you're not motivated to do this, I would say this podcast would not be for you. ঠিক আছে? I think it will be waste of your time and our time. So আপনি এবং এটা আমার কাছে মনে হয় যে লাইফের যে কোনো জিনিসই আমরা অনেক সময় যে কোনো, এটা কাজের ক্ষেত্রে হতে পারে, এটা খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, অনেক সময় দেখা যায় আমরা যারা মুসলিম, আমরা অনেক সময় অনেকে কোরআন মুখস্থ করতে চাই। সো যার যত বেশি মোটিভেশন, দেখা গেছে যে এক পারা মুখস্থ করার পরে আর খবর নাই, মানে একটা কন্টিনিউটি আছে। গত রমজানে প্রমিস করছিলেন যে আমি এই 15টা সূরা মুখস্থ করে ছাড়বো, আবার রমজান চলে আসতেছে, এখনো যেখানে ছিলেন ওখানেই আছে। মানে এই মোটিভেশনটা আপনাকে কেউ শিখাই দেবে না। সো ইফ ইউ আর মোটিভেটেড, দেন আপনার মাইন্ডসেট এবং স্কিল সেট আপনাকে ঠিক করতে হবে।
আচ্ছা, স্কিল সেটের আগে মাইন্ডসেট নিয়ে কথা বলি। মাইন্ডসেট আই উড সে রাশেদ ভাই যে দিস ইজ সামথিং যে এইটার কারণে ইউ আইদার মেক ইট অর ব্রেক ইট। স্কিলস আপনাকে শিখাই ফেলতে পারবে, ইউ ক্যান ট্রেন আ মাঙ্কি, কোনো অসুবিধা নেই, কিন্তু মাইন্ডসেট যদি আপনি ঠিক না থাকে, ইফ ইউ হ্যাভ আ রং অ্যাটিটিউড টুয়ার্ডস হোয়াট এভার ইউর ডুইং, তাহলে মানে আপনি ধরা খেয়ে যাবেন। ঠিক আছে, দ্য পার্সন উইথ দ্য কারেক্ট মাইন্ডসেট, ইফ হি অর শি ডাজ দ্য অ্যাভারেজ ওয়ার্ক টুয়ার্ডস দ্য স্কিল সেট, দে উইল সাকসিড। আর মাইন্ডসেট ঠিক না থাকলে সারাদিন কাজ করে কোনো লাভ নেই। তো মাইন্ডসেটের মধ্যে আমার কাছে মনে হয় যে 3টা পয়েন্ট আছে, যেটা মোটামুটি একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট যদি মানে লাইনে আনতে পারে সোজা হিসাব, তাহলে আমার কাছে মনে হয় দে আর সেট আপ ফর সাকসেস, মোটামুটি অ্যাটলিস্ট বেসিক লেভেল। প্রথম মাইন্ডসেট হচ্ছে ওনারশিপ। এনিথিং ইউ ডু, এনি সর্ট অফ ওয়ার্ক, অথবা আপনি যে 4 বছরের জন্য একটা কোর্সে বা একটা একটা ইউনিভার্সিটি ডিগ্রির জন্য পার্সিউ করতেছে, ইট টেকস এ লট অফ টাইম এন্ড মানি, রাইট? তো এই যে আপনি একটা ডিগ্রি, আপনি ধরেন বিবিএ করেন বা ব্যাচেলার্স করতেছেন, আপনি 4 বছর পরে আপনাকে মানে আপনি যে এতগুলো সাবজেক্ট পড়লেন, এইটার যদি আপনার ওনারশিপ না থাকে, আপনি যদি এন্ড টু এন্ড জিনিসটা না বুঝেন, ওনারশিপ নিতে হবে। আপনি অ্যাকাউন্টিং নিয়ে পড়তেছেন, কিন্তু আপনি, ইটস ভেরি স্যাড যে বাংলাদেশে দেখা যাচ্ছে বিবিএ পাস করা অনেক ছেলে মেয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট পড়তে জানেন না। মানে আপনি একটা বিবিএ স্টুডেন্ট হয়ে ইয়োর বিজনেস ব্যাকগ্রাউন্ড, ইফ ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড এ সিম্পল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, দ্যাট মিনস ইউ ল্যাক ওনারশিপ। যে আপনি যে একটা ওন করবেন, আপনাকে যে একজন একটা চাকরি দিবে, কিসের ভিত্তিতে দিবে? অ্যাটলিস্ট যে নলেজটা গ্যাদার করতেছেন, হ্যাভ দ্য ওনারশিপ, ওন ইউর গেম, বেসিকলি হোয়াট এভার ইউ আর ইন। এই ওনারশিপের মধ্যে একটা অনেক বড় অংশ হচ্ছে টু ওন ইউর মিস্টেকস এজ ওয়েল। ইউ সি, বাংলাদেশে বা আমাদের ব্যাকগ্রাউন্ডে, আমাদের সাবকন্টিনেন্টাল ব্যাকগ্রাউন্ডে কমপ্লেন করার অভ্যাসটা অনেক বেশি আমাদের মধ্যে। হ্যাঁ, যে কমপ্লেন বলতে পারেন, এটাকে এক্সকিউজেস বলতে পারেন, যে ভাই বাংলাদেশে অনেক ট্রাফিক, অনেক দুর্নীতি আছে, মামু চাচু খালুর নাই, রেফারেন্স ছাড়া হয় না, বস খারাপ, অর্গানাইজেশন খারাপ। হ্যাঁ, দিস প্রবলেমস এক্সিস্ট, আমি বলছি না যে এই প্রবলেম গুলো নাই, বাট মোস্ট অফ দিস থিংস ইউ টক অ্যাবাউট, এটা আপনার প্রবলেমের থেকে আপনার এক্সকিউজ হয়ে গেছে বেশি। আপনি এগুলো নিয়ে বসে আছেন জাস্টিফাইং দ্য ফ্যাক্ট দ্যাট ইউ আর নট ডুইং ইউর পার্ট। হ্যাঁ, যে আমার দুর্নীতি আছে আর আমি কিছু করলামই না, তাইলে মানে সহজ বাংলায় বললাম, আমি বাহানা খুঁজতেছি অ্যাকচুয়ালি। কারেক্ট। সো আপনি আগে করেন যে প্রবলেমস আছে, বাট আপনি যখনই কমপ্লেন করবেন, ভাই যে কোনো একটা মানুষ, আপনি রাশেদ ভাই আজকে ধরেন আমার সাথে কথা বললে আপনি আমাকে বললেন যে ভাই বাংলাদেশে খুবই খারাপ অবস্থা, বা ধরেন, আচ্ছা সব বাদ দিলাম, নিজের ফাইন্যান্সিয়াল অবস্থার কথাই বলি, যে আমি অনেক ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসের মধ্যে আছি, আমার মাসে চলতে 50,000 টাকা লাগে, আমার 30,000 টাকার বেশি ইনকাম কোনোভাবেই করতে পারতেছি না, 20,000 টাকা আমার শর্ট পড়ে যায়, আমি আপনাকে লোন দিলাম, এই করলাম সেই করলাম, 2 বছর বা 1 বছর পরে এসেও দেখি যে আপনি যে সেম কমপ্লেনই করতেছেন, ইউ হ্যাভেন্ট গন ফ্রম 30K টু 50K টু ইউ হ্যাভেন্ট, মানে আপনি করছেন অনেক জায়গায় দৌড়াদৌড়ি করছেন, বাট আলটিমেটলি আপনি আসলে ইউ ডিডন্ট পুল ইট অফ। আপনাকে এটা বুঝতে হবে যে মেজরিটি ইস্যু হচ্ছে আপনার মধ্যে, মানে আপনার মধ্যে, ইটস ইয়োর ফল্ট, যে আপনি করেন। আল্লাহকে দোষ দেন না, তকদিরের দোষ দেন না, আব্বার দোষ দেন না, আম্মার দোষ দেন না, ইটস ইয়োর ফল্ট, ওন ইয়োর ফল্ট, ওন ইউর গেম। আচ্ছা ভাই, আমি স্বীকার করলাম যে আমি গত 2 বছর আমার এই মিস্টেক হয়েছে, আমি পড়ালেখা করি নাই ঠিক মতো, কাজ করি নাই ঠিক মতো, বা আমার যতটুকু যেই কাজগুলো করা উচিত ছিল আমি এগুলো করি নাই, বা লেখাপড়া করি নাই, বা যেই কোর্স ওয়ার্ক গুলো করা ছিল করি নাই, বেসিকলি এটা আগে ওন করেন, বি হাম্বল, এন্ড দেন ওই মাইন্ডসেট ঠিক করা, স্কিল সেট ঠিক করার বিষয়গুলো পরে আসবে। আগে হাম্বল হন যে অন্য কারোর ফল্ট না, আমার ফল্ট। গ্রেট। ওনারশিপ যখন হয়ে গেল, দেন এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা স্পেশালি সবার মধ্যেই থাকা উচিত, খালি ইউনিভার্সিটি স্টুডেন্ট না, সেটা হচ্ছে টু বি লার্ন এন্ড টু বি কিউরিয়াস। সো আপনাকে, ইউ হ্যাভ টু এম্বার্ক অন এ লাইফ লং জার্নি অফ লার্নিং। লার্নিং কিন্তু খালি ইউনিভার্সিটি কোর্স ওয়ার্ক শেষ করে ফেলছি বা একটা এমবিএ করলাম বা বিদেশে গিয়ে একটা মাস্টার্স নিলাম, লার্নিং কিন্তু ওই আপনার সার্টিফিকেট নিয়ে বা ইউডেমির কোর্সের মধ্যে অন্তর্ভুক্ত না। লার্নিং নিডস টু বি লাইফ লং, স্পেশালি ইফ ইউ আর ইন টেক। মানে 2 দিন পর পর আপনার টেকনোলজি চেঞ্জ হচ্ছে, ইফ ইউ আর নট
আপ টু ডেট অন, এবং আপনি কিভাবে করবেন, সবসময় তো কোর্সের উপর থাকতে পারবেন না। দেয়ার ইজ ইনাফ ফ্রি ম্যাটেরিয়াল অনলাইন অলরেডি। আপনাকে আপনাকে শিখতে হবে কিভাবে শিখতে হবে, ইউ হ্যাভ টু লার্ন হাউ টু লার্ন, ঠিক আছে? সো এখন এক একজনের এক অ্যাপ্রোচ এক এক রকম, কেউ বই পড়ে শিখে, কেউ ভিডিও দেখে শিখে, কেউ ভিজুয়ালাইজেশন ছবির মাধ্যমে শিখে, হোয়াট এভার ওয়ার্কস ফর ইউ। বাট আপনাকে মাইন্ডসেটে থাকতে হবে যে আমাকে লাইফ লং জার্নি লার্নিং রাখতে হবে। এভরি সিঙ্গেল পার্সন হু ইজ সাকসেসফুল ইন টার্মস অফ মানে জবস অথবা বিজনেসেস, আমি 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 এই টাইপের যত মানুষকে দেখছি, তারা সব সময় লেখাপড়া, ইভেন ইফ দেয়ার 50s or in their 60s, they're always learning, they can always have a conversation. And most of the successful people, you can sit down with them, have an hour, 1 ঘন্টা বসে বসে আপনি কথা বলবেন, and you can feel that they're interesting, their wealth of knowledge, right? So lifelong journey তে আপনি না, so ownership হইলো, learn and be curious হইলো। And then secondly, থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনার হরাইজনটা, আপনার যে চিন্তা ভাবনা, এটার পরিসরটাকে এক্সপ্যান্ড করতে হবে। মানে আমি জাস্ট এই যে শুরুতেই বলে দিলাম যে আমি কমার্সে, আমি বিবিএ স্টুডেন্ট, ভাই আমার তো পাইথন শিখা লাভ নেই, আমার তো ভাই এসকিউএল শিখা লাভ, আমি তো ভাই বিজনেস গাই। না না, মানে ভাই আপনি একটা 18 বা 19 বছরের ছেলে বা মেয়ে, আপনার বয়স কতটুকু হয়েছে, আপনি বাই দ্য টাইম ইউ 30-35 কিপ এক্সপেরিমেন্টিং, ইউ নেভার নো আপনি কিসে ভালো। আপনি হয়তো পড়ে আছেন হচ্ছে গিয়ে ওই যে, বা ধরেন আপনি সায়েন্সেই ঢুকছেন, আপনি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বা কিন্তু দেখা গেছে যে আপনি এত ভালো কমিউনিকেশনে যে ইউ উড বি এ ফ্যান্টাস্টিক সেলস গাই, নো ওয়ান নোজ। না, আপনি এখনো ট্রাই করলেন না, আপনি সারা জীবন খালি ওই বসে বসে কোডিং করতেছেন, আপনার হয়তো ভালো লাগে, হয়তো ভালো লাগে না, বাট you should experiment, মানে দেখেন, learn and be curious and try to expand your horizon, লিমিট করেন না কোনো আপনার অপশনসে। এন্ড মানে ডিফারেন্ট জিনিস, ধরেন ইভেন হিস্ট্রি নিয়েও লেখাপড়া করবেন। আমাদের বাংলাদেশে হয়তো যেহেতু আমাদের পাসপোর্ট একটু লিমিটিং, আমরা চাইলেই হঠাৎ করে টিকিট কেটে আরেকটা দেশে বেড়াইতে চলে যেতে পারি না। এইখানে আমি মনে করি যে বিদেশিদের সাথে আমাদের তুলনা দেওয়াটা একটু আনফেয়ার, বিকজ একটা ইউরোপিয়ান লোক, সে কিন্তু চাইলেই কালকে ইটালি চলে যেতে পারছে, ইটালিয়ান কালচার সম্পর্কে বুঝতেছে, পরশুদিন গ্রিসে চলে যেতে পারতেছে, এবং টিকেটের প্রাইসও কিন্তু অনেক চিপ। আপনি যদি দেখেন বাংলাদেশের বাইরে, ধরেন আপনি সিঙ্গাপুর টু ওয়েরেভার যাবেন, ওখানে টিকেটের প্রাইস আর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের টিকেটের প্রাইস, বিকজ অফ দ্য ট্যাক্সেস এন্ড স্টাফ, অনেক হাই হয়। তো যার কারণে আমাদের, যেহেতু আমাদের ট্রাভেলও খুব বেশি হয় না, আমাদের মানে বাইরের মানে গ্লোবাল কালচার সম্পর্কে আমাদের হয়তো ওই খালি মানে টিভিতে অথবা ইউটিউবে যতটুকু দেখে আমাদের একটা ধারণা যে পৃথিবীটা এরকম, মোস্ট অফ উইচ উই আর রং, আমাদের অ্যাজাম্পশন রং হয়। আমার কাছে মনে হয় যে যতটুকু সম্ভব আমাদের একটু হিস্ট্রি, আমাদের আশেপাশের জিওগ্রাফি, আমাদের নেইবার্সরা কেমন, আমাদের কিছু কিছু নেইবার দেশের সম্পর্কে আমাদের কিছু টিপিক্যাল ভুল ধারণা আছে, ভালো ধারণা আছে, আবার খারাপ ধারণা আছে, দুই দিকেই রং, আমরা এক্সপিরিয়েন্স করার চেষ্টা করবো আর কি। সো যেটা করলে যেটা হবে, যে আপনি যখন এই হিস্ট্রি সম্পর্কে শিখবেন, বা ইউ এক্সপ্যান্ড ইউর নলেজ বেস, বেসিক্যালি আপনাকে আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে নিজেকে ফেলতে হবে। আপনি যদি সবসময় আপনার বক্সের ভিতরে থাকেন যে আমার এটা কমফোর্ট জোন, তাহলে আপনার কোনোদিন গ্রোথ হবে না। আপনি যদি এখন ধরেন, আপনি যে যত স্টুডেন্টস অথবা ইউনিভার্সিটি গুলোতে যান, আপনি দেখবেন যে কোনো একটা সেমিনারে 500 জন অ্যাটেন্ড করতেছে, বলবেন যে আপনাদের জীবনে গ্রোথ হবে কতজনকে চান, আপনি বলবেন সবাই হাত তুলবে যে উই ওয়ান্ট গ্রোথ ইন আওয়ার লাইফ, আমার গ্রোথ হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। বাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড যে ইন অর্ডার ফর ইউ টু গ্রো, ইউ অলওয়েজ হ্যাভ টু পুট ইয়োরসেলফ ইন আনকমফোর্টেবল সিচুয়েশন। আপনি যখনই আউট অফ দ্য বক্স বের হবেন, তখন আপনার গ্রোথ হবে, এছাড়া আপনার গ্রোথ হবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি যখন প্রথম একটা পাইথনের প্রজেক্টে বসবেন, জীবনের প্রথম, আপনার খুব কষ্ট হবে, বিরক্ত লাগবে, মনে হবে ছেড়ে দেই। বাট আপনি 10th, আপনার যখন 10 নম্বর, মানে পাইথনের একটা প্রজেক্ট করলেন, দুইটা করলেন, 10 নম্বর প্রজেক্টটা যখন করবেন, তখন দেখবেন যে ওইটা আপনার কমফোর্ট জোনটা, হরাইজনটা বেড়ে যাবে তখন। দেন ইজ দ্য নেক্সট চ্যালেঞ্জ দ্যাট ইউ মুভ ফরওয়ার্ড। সো মাইন্ডসেট ঠিক করা নিয়ে আমার এই কয়টাই বক্তব্য আছে। সো ইফ ইউ হ্যাভ ডান অল দিস, এই তিনটা যে পয়েন্ট বললাম, I think you are 80% the way. You are nearly there. That's super impressive. So, লাস্টের পয়েন্টটাতে I would like to ask like একটু ডিটেইল কোশ্চেন, সেটা হচ্ছে যখন আপনি বলতেছেন এক্সপ্লোর করার ব্যাপারটা, তো অনেক সময় দেখা যায় এই যে অনেক এক্সপ্লোর করতে গিয়ে মানে ফোকাসটা হারায় ফেলে। মানে ওই যে থাকে না, একটা হচ্ছে অবজেক্টিভটা জানা, নিজের তো নিজের ক্যারিয়ারের তো একটা অবজেক্টিভ থাকবে, বা নিজের যে জার্নিটা, আই কল ইট এ জার্নি, আই জাস্ট ডোন্ট কল ইট এ ক্যারিয়ার। এই ক্যারিয়ার আমার জার্নিতে একটা অবজেক্টিভ থাকবে।
এবং এই অবজেক্টিভটা অনেক সময় হারায়, মানে এক একবার এক একটা জিনিস ট্রাই করতে করতে কোনোটাতে আসলে আহ মানে ভালো হওয়া বা ওই যে একটা থাকে না নিজের নিশ তৈরি করার যে ব্যাপারটা, এটা হয় না। সো ডোন্ট ইউ থিঙ্ক ইটস কনফ্লিক্টিং হইতে পারে যে সবাই এই এক্সপ্লোরেশনের যেই আহ করতে যে ধরনের মেন্টাল সেট আপটা লাগে, এটা প্রবাবলি সবার নাই। সো হোয়াট ডু ইউ থিঙ্ক এই ব্যাপারে ভাই? ওই যে প্রথমেই তো বলে দিছি যে এই জন্য আপনার মোটিভেশনটা খুব মানে হাই থাকতে হবে। দেয়ার উইল বি অ্যাম্বিগুয়াস সিচুয়েশনস, আপস এন্ড ডাউনস। আমি একবারও বলি নাই যে দিস ইজ এ 100% গ্যারান্টিড ওয়ে অফ সাকসিডিং, বাট অল আই ক্যান সে ইজ, আমি আমার কিছু মানে আরেকটা পয়েন্টে আসবে, যেটা যে দ্যাটস ওয়াই উই রেকমেন্ড ইউ স্টার্ট আর্লি ইনাফ। 18-19 year old ইউনিভার্সিটি ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে ইউ স্টার্ট এক্সপ্লোরিং, যাতে ইভেন বাই দ্য টাইম ইউ আর লেটস সে, বাংলাদেশে একটা টিপিক্যাল ছেলে বা মেয়ে বাই দ্য টাইম দে ডু ফিনিশ মাস্টার্স, মানে টিপিক্যালি কি হয় বাংলাদেশে ব্যাচেলর করে, মাস্টার্স করে বা এমবিএ করে, ওইরা এরপরে একটা এক্সিকিউটিভ পজিশনে ঢুকে, ম্যাক্সিমাম হয়তো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পজিশনে সে ঢুকে। বাই দ্যাট টাইম দে আর অলরেডি 28-29। তা আমি আপনাকে অলরেডি 19 বছর বয়সে কাজ করা শুরু করছি, ইউ হ্যাভ গট 10 ইয়ার, মানে মানে ওই ওই কয় বছর কিন্তু কেউ কোনো ওয়ার্ক প্লেসে ঢুকেই না। আমি আপনাকে ওই 10 বছর কাজ, লেখাপড়ার পাশাপাশি এক্সপেরিমেন্ট গুলো করতে বলতেছি, সো দ্যাট ইভেন ইফ ইউ মেস ইট আপ ইউ ক্যান স্টিল গো ডাউন, এন্ড যেই ছেলেটা নর্মাল লেখাপড়া করে আসছে অ্যাটলিস্ট ওর বরাবর থাকবে, দের ইজ নাথিং ফর ইউ টু লুজ। বাট ওই যে 10 বছরে আপনাকে আপনার পার্সোনালিটিটা শেপ করবে, এই আপস এন্ড ডাউন, এই ফেলিয়ার্স, কত জায়গায় যাবেন, ধরা খাবেন, প্রজেক্ট ফেল হবে, 10,000 টাকা লস হবে, 20,000 টাকা লস হবে, this will help you shape, you know, your personality. আমি আমার পার্সোনাল এদিকে খুব বেশি একটা যাইতে চাই না, বাট আই স্টার্টেড ওয়ার্কিং ওয়েন আই ওয়াজ 18। আমি 18 বছর বয়স থেকে কাজ করি। আমি বিদেশে যখন ছিলাম তখন আমি, এগুলো তো প্রফেশনাল জার্নির একদম বাইরে, আই ইউজ টু রান মাই ওন পিৎজা শপ। আমি পিৎজার দোকান চালাতাম, আমার নিজের পিৎজার দোকান ছিল, ক্লাস করতাম, আসতাম, ওই ব্যবসায় লস খাইছি। আমার আমি 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 বাই দ্য ওয়ে আমি অ্যাকাউন্টিং এর স্টুডেন্ট, রাইট? বাট আমি বাই দ্য, আমার 4 বছরের ব্যাচেলার্স এর মিড ওয়েতে গিয়ে আমি বুঝছি যে আই ডোন্ট ওয়ান্ট টু পারসিউ এ ক্যারিয়ার, ফুল টাইম ক্যারিয়ার ইন অ্যাকাউন্টিং, রাইট? আমি অপারেশনস বেশি লাইক করতাম, যে অপারেশন স্ট্র্যাটেজি, যেটা আমি অলরেডি এখন করতেছি অ্যামাজনে। বাট আমি তাই বলে কিন্তু অ্যাকাউন্টিং ছুড়ে ফেলে দেইনি। অ্যাকাউন্টিং যে পড়ছি, হোয়াট এভার আই নিড বেসিক, এই যে বললাম 3 ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, অ্যাকাউন্টিং এর যে কোর নলেজ গুলো, অ্যাকাউন্টিং এন্ড ফাইন্যান্সের, এগুলো কিন্তু আমি খুব শক্তভাবে ধরে রাখছি এবং এখনো আমার জীবনে কাজে লাগতেছে এগুলো। হ্যাঁ, কিন্তু আমি ওই ফুল প্রফেশনাল অ্যাকাউন্টিং সিএ করা অথবা সিপিএ করা ওই লাইনটাতে আমি যাইনি। আই এম নট অ্যান অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, বাট আমি কিন্তু ওই যে বললাম যে এই যে যখন জার্নি গুলো নিবেন, তখন আপনি ধরেন আপনি নিজে ধরেন একটা মুদির দোকানে হেল্প করলেন, তার ইনভেন্টরি ম্যানেজমেন্টে হেল্প করলেন, অথবা আপনি একটা একটা প্রজেক্ট করলেন যেখানে একটা সফটওয়্যার ডেভেলপ করলেন। মেবি ইউ ওয়ন্ট বি এ প্রফেশনাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন দ্য লং রান, বাট আপনি যে এই যে একটা 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 অ্যাপ ডেভেলপমেন্ট একটা প্রজেক্ট রান করছেন ওয়েন ইউ আর 23, এই যে এখানে আপনার কাস্টমার অথবা আপনার স্টেক হোল্ডারদের সাথে ইন্টারাকশন হয়েছে, গ্যাঞ্জাম লাগছে, ঝগড়াঝাটি হয়েছে, কনফ্লিক্ট হয়েছে, এগুলো আপনাকে হেল্প করবে মানে এই স্কিল সেট গুলোতে। টোটালি। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এই এক্সপিরিয়েন্স গুলো যেটা হয়, দিস শেপ মি টু বি মোর মেচিওর। এটা খুবই ইম্পর্টেন্ট যে আমি যে এক একটা সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছি, এটা ন্যাভিগেট করে যে বের হয়ে আসতেছি, এই যে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আমার কমফোর্ট জোনটাকে বড় করতেছে, এবং তখন আই এম রেডি ফর দ্য নেক্সট স্টেপ। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, দ্যাটস ভেরি ভ্যালুয়েবল। এখন ধরেন ভাই, আমি আপনার কথা শুনে, আপনি আমার মেন্টর, আমি আপনার কথা শুনলাম, আপনার কথা শুনে হচ্ছে মাইন্ডসেটের পার্টটা ঠিক করলাম। এখন আমি হচ্ছে কাজ শুরু করতে চাচ্ছি। তো ওই কাজটা যে শুরু করবো ভাই, হাউ ডু আই সিলেক্ট আ গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট? অথবা ধরেন আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি যে একটা ভালো ম্যানেজার, আসলে একটা ভালো ম্যানেজার অনেক সময় ডিফাইন করে যে আমার কাজটা আসলে কতটা হেলদি হবে না হবে, যেটা অ্যাকচুয়ালি আমার ক্যারিয়ার গ্রোথে হেল্প করবে, ইদার ওয়ার্ক এনভায়রনমেন্ট অথবা ম্যানেজার অথবা বোথ। শিওর। আই থিঙ্ক এইখানে একটা ছোট্ট পয়েন্ট, যেটা আপনার মাইন্ডসেট ঠিক করার পরে এন্ড বিফোর ইউ কাইন্ড অফ ইন আ পজিশন যেখানে আপনি ইউ হ্যাভ দ্য লাক্সারি অফ হ্যাভিং এ লুক অ্যাট ওয়েদার ইউর ম্যানেজার ইজ গুড অর নট। আমার মনে হয় যে মাইন্ডসেট ঠিক করার পরে আপনাকে একটু স্কিল সেটটা একটু পলিশ করতে হবে, কারণ আপনি তো হঠাৎ করে গিয়েই একটা চাকরিতে, মানে আপনি মাইন্ডসেট ঠিক করলেন, আপনি আপনার যতটুকু শিখার আপনি আপনি স্কিল সেট আপনি অর্জন করলেন, ঠিক আছে, ধরেন হোয়াট এভার দ্য ক্যারিয়ার পাথ ইউ আর গোয়িং টুয়ার্ডস,
এটা করার আগে তো আমাকে অ্যাটলিস্ট একটা জায়গায় স্টেপ দিতে হবে, কারণ আমি প্রথম যে চাকরিটাতে যাব ওখানে আমি ভালো ম্যানেজার না দেখে ওটা আমি না করে আমি ধরুন কোনোভাবে বুঝতে পারলাম যে একটা চাকরি পাইছি অথবা একটা ইন্টার্নশিপে ঢুকতে পারতেছি, বাট ভদ্রলোক যিনি টিমের ম্যানেজার উনি ভালো না বা হোয়াট এভার দ্য ফিডব্যাক ইজ, কোনোভাবে আমি এটা জানতে পারলাম। আমার কাছে তো আসলে সেই ল্যাভিশ অপশনটা নাই যে আমি সবসময় পিক এন্ড চুজ করতে পারবো। তার আগে আমাকে যেটা, তার জন্য আমাকে যেটা করতে হবে যে আমাকে একটু স্কিল সেটটা পলিশ করতে হবে। সো মাইন্ডসেটটা ঠিক করার পরে আমি স্কিল সেটের বিষয়ে আমি যেটা করব যে মিনিমাম আমি যেই লাইনে যেতে চাচ্ছি সেটাতে মিনিমাম প্রোডাক্ট ম্যানেজমেন্ট একটা কথা আছে, এমভিপি, মিনিমাম ভায়াবল প্রোডাক্ট। মিনিমাম কাজ করার জন্য আমার যতটুকু শিখা লাগে আমি ততটুকু শিখে ভাই কাজে নেমে পড়ার ধান্দা করতে হবে আমাকে। এক্সেলে আমি ধরেন আপনাকে আমি বললাম যে ভাই তুমি ডেটা অ্যানালিস্ট হতে চাও, তোমার এসকিউএল এর দক্ষতা থাকাটা 100% জরুরি। কারণ আপনি গত 1 বছর ধরে কি এসকিউএল শিখে যেতেছেন আর শিখে যাচ্ছে, আপনি কোনো কাজে ঢুকতেছেন না। এমন কোন একটা এনভায়রনমেন্ট যেখানে ওদের একটা অনলাইন ডেটাবেস সিস্টেম আছে যেখানে আপনি 5টা 10টা সিকিউএল কোয়েরি দিয়ে অথবা কোন একটা ডেটা পাইপলাইন আপনি মডেল করবেন, আপনার সেই নলেজ বেসটা করার জন্য আমাকে কাজে নামতে হবে। আপনি খালি বলছেন ভাই আমি তো অমুক কোর্স করছি তমুক কোর্স করছি, ইটস নট গোনা ওয়ার্ক। সো জাস্ট যতটুকু দরকার এমভিপি শেখার জন্য শিখে ভাই কাজে নেমে পড়েন। সেকেন্ডলি, ইউনিভার্সিটি স্টুডেন্টরা আমি যতটা রেকমেন্ড করি যে সেকেন্ড ইয়ার শেষ হওয়ার সাথে সাথে তাদের ধান্দা শুরু করা উচিত যে আমি ইন্টার্নশিপে ঢুকবো। নট বাংলাদেশের টিপিক্যাল বা পৃথিবীর সব দেশেই ইউনিভার্সিটি 4th ইয়ার অথবা 3rd ইয়ার শেষ করার মানে কোর্স ওয়ার্ক শেষ হওয়ার পরে ইন্টার্নশিপটা হয়, দ্যাটস দ্য ইউজুয়াল প্র্যাকটিস, খালি বাংলাদেশে না। কিন্তু আমি আপনাকে বলতেছি যে ডেসপাইট দিস ফ্যাক্ট, বাংলাদেশ হোক বা বাংলাদেশের বাইরে হোক, আপনি সেকেন্ড ইয়ার ইউনিভার্সিটি থেকে ধান্দা করা শুরু করবেন যাতে বাই দ্য টাইম ইউ ফিনিশ ইউর সেকেন্ড ইয়ার ইউনি আপনি অ্যাটলিস্ট কোনো একটা আনপেইড ইন্টার্নশিপ অথবা কোনো একটা প্রজেক্টের সাথে নিজেকে যুক্ত করতে পারেন। কারণ এটা ফ্যান্সি কিছু হইতে হবে না। ধরেন আপনি বিবিএ করেন, ঠিক আছে, বিবিএ করলে আপনি ইউজুয়ালি কোন একটা ব্যাংকের ইউনো অ্যাডমিনে বসাই দিত আপনাকে 4 বছর কোর্সের পরে যে এটা লেখালেখি করে 3 মাস পর ওর একটা সিলচাপড় দিয়ে আপনাকে টাটা বাই বাই করে দিত। এই ইন্টার্নশিপের কোনো মানে নেই। when I say internship, এটা হচ্ছে আপনি অ্যাকচুয়াল কোন একটা বিজনেসে নিজেকে ইনভলভ করবেন। এটা আপনার অনেস্টলি বাসার নিচের মুদির দোকান হতে পারে, যে মামাকে আপনি চিনেন যে সে তো তার মতো করে বিজনেস করে, তাই না, কিন্তু তার ইনভেন্টরিটা আপনি একটা এক্সেলে করে গুছিয়ে দিলেন, মামাকে বললেন যে মামা আপনার এই টপ 10টা প্রোডাক্ট আপনার লস মেকিং, আপনি এটা বাদ দিয়ে দেন। থাকে না কিছু একটা যে আমি অমুক প্রবলেম স্টেটমেন্ট ধরছি, এক্সেল ইউজ করে আমি অমুক একটা মডেল বানাইছি, আমি আমার মামার বিজনেসের 10% ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা এফিসিয়েন্সি এনে দিছি। কথার কথা, আমাদের বাংলাদেশে কত বিজনেস আছে ফেসবুক মার্কেট প্লেসে, তারা অনলাইনে মানে লাখ লাখ টাকার ব্যবসা করে। ডোন্ট ইউ থিঙ্ক যে তারা এই ধরনের কোন একটা এক্সেল ফাইল অথবা এই ধরনের কোন একটা ড্যাশবোর্ড ইট ক্যান হেল্প দেম ইন দেয়ার বিজনেস? অফকোর্স ক্যান। ওরা তো পয়সা দিয়ে, দিস ইজ লাইক সোল এন্টারপ্রেনারশিপ বিজনেস, তাদের সেই ল্যাভিশনেসটা নাই যে তারা একজনকে রিক্রুট করবে। কিন্তু আপনি যদি কোন একটা আপু কোন একটা ভাইকে চিনেন যে অনলাইনে ব্যবসা করে, রিচ আউট টু দেম, সে যে আমি তো এরকম ইয়ে করতেছি, লেট মি হেল্প ইউ আউট ইন এ বি এন্ড সি। হাই ফ্যাশনের কিছু হইতে হবে না, বাট সামথিং ফর ইউ টু সে যে আমি একটা নিজেকে একটা এক্সট্রা কারিকুলার প্রজেক্টে নিজেকে ইনভলভ করছি, যেটাতে মানে টু দা পয়েন্টে আমার কিছু অ্যাচিভমেন্টস আছে। সো আইডিয়ালি ইউনিভার্সিটি 3rd ইয়ার এবং 4th ইয়ারে আপনি যদি এরকম 2-3টা সাকসেসফুল প্রজেক্ট দাঁড় করাইতে পারেন, দেন চিন্তা করেন যে ইন্টার্নশিপে দেখবেন যে তখন আপনি ওই নর্মাল নামকাওয়াস্তে ইন্টার্নশিপ গুলো না, অ্যাকচুয়াল ইন্টার্নশিপ আপনাকে নেবে। ধরেন ভালো ভালো টেলিকম কোম্পানি গুলো আছে বাংলাদেশে, বড় বড় ইভেন গার্মেন্ট সেক্টরে আছে বা আছে, হোয়াট এভার দ্যাট সেক্টর ইজ, আপনাকে দেখবেন যে আরো গুরুত্ব দিবে। আপনাকে একটা ইয়ে দিয়ে রাখি যে the sort of people who reach out to me, there are even A levels পাস করা স্টুডেন্টরা আছে যারা এখন ইউনিভার্সিটি উঠেই নাই, তারা পাইথনে বন্ধুরা মিলে অ্যাপ বানাবে যে বাবা বিজনেস চালায়, বড় লোক বাবা বিজনেস চালায়, একটা অটোমেট করে দিবে যে মামা এটা করব কিভাবে। এখন তো কেউ ভাইয়া ডাকে না, মামা ডাকে, যে মামা এটা কিভাবে করবো। তো ডু ইউ রিয়েলি থিঙ্ক যে এই ছেলেটা ও যদি রিয়েলি মোটিভেটেড হয়ে ওর বন্ধুরা মিলে এটা করে, আর এরকম 3-4টা প্রজেক্ট ওর ইউনিভার্সিটি লাইফে করে, এই ছেলেটা বেল পাবে, নাকি যে ছেলেটা খালি নর্মাল কোর্স ওয়ার্ক করে গিয়ে একটা জমা দিল সে বেল পাবে তার এক্সিকিউটিভ জব ইসে অ্যাপ্লিকেশনে? ভেরি অবভিয়াস। আমি বলছি না যে ইট ক্যান মানে again this guy can fail, but he is at least set up for success. He has more chances of succeeding rather than normal Tom, Dick and Harry, right? So এই হলো আপনার স্কিল সেটার জিনিসটা। এখানে এখন আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়া, সেটা হচ্ছে যে
ইন্টার্নশিপের ব্যাপারটা আপনি একটা খুবই মানে বড় পেইন পয়েন্টে হাত দিয়েছেন। সেটা হচ্ছে যে আমরা যখন ইন্টার্নশিপ খুঁজি, ভাই কে বেশি টাকা দিবে, কোথায় আমার সবচেয়ে কম কাজ করতে হবে, কোথায় আমি তাড়াতাড়ি যেয়ে আসতে পারবো, এবং আরো ভালো হয় যদি যাওয়াই লাগবে না, বাসায় বসে আছি সার্টিফিকেটটা দিয়ে দিবে, আর টাকা যদি দেয় ইজ গুড, টাকা না দিলে সমস্যা নাই। আর আপনি যে জাস্ট উল্টা জিনিসটা সাজেস্ট করছেন। না না, টাকার তো আমি তো এই পর্যন্ত টাকার কোনো কথাই আনিনি আমাদের। আমি আমি নেগেটিভ কথা বলতে খুব মানে অপছন্দ করি আমি, মানে পার্টিকুলারলি যে আমরা বাঙালিরা এরকম এরকম এই ধরনের কথাবার্তা আমি পছন্দ করি না। বাট আমাকে এখানে এটা বলতে বাধ্য হচ্ছে যে দেয়ার আর পিপল, এ লট অফ পিপল যাদের এই টেন্ডেন্সি আছে যে এখনের নগদ 5 টাকা নিব, পরের 50 টাকা দরকার নেই আমার। এই 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 মাইন্ডসেটটা একটু ফল্টি। আই হ্যাভ টু হ্যাভ এ বিগার পিকচার, আই অলওয়েজ নিড টু হ্যাভ এ 5 ইয়ার টু 10 ইয়ার আউটলুক, যে ভাই আমি একটু কষ্ট হবে বাট এই 2 বছর যদি আমি এই লাইনে যাই ইট উইল গিভ মি ইউনো বেনিফিট ইন দ্য লং রান। খুব টিপিক্যালি যেমন যারা এমবিএ করে আইভি লিগ ইউনিভার্সিটি গুলোতে, আপনি এখন এমবিএ করলেই সাথে সাথে আপনার বেতন ডাবল হয়ে যাবে না, কখনোই যাবে না। তো খুব টিপিক্যাল একটা কোয়েশ্চেন থাকে যে ইভেন আমারও ছিল একটা সময় যে এমবিএ করে ভাই তাহলে লাভ কি? লাভটা হচ্ছে যে কোনোই লাভ নাই। বাট আপনি যখন আস্তে আস্তে ওই এসভিপি লেভেলে যাবেন তখন ইট গিভস ইউ এ মানে মানে একটা একটা কমপ্লিট একটা পিকচার দেয় আপনাকে যে ইউ আর গুড ফিট, তাই না? কিন্তু আপনার কোনো স্কিল সেট নাই, কারেক্ট মাইন্ডসেট নাই, এখানে আপনি ওই আইভি লিগের এমবিএ করেও আপনার লাভ নেই। ইটস লাইক আপনার মানে আপনার লুঙ্গি নাই, আপনি টুপি করে কি করবেন? বুঝতে পারছি। সো বুঝতে সরি, পারছি। আমি খুব মানে না না, ঠিক আছে। না আনকনভেনশনাল কথা, আমি আমি পলিটিক্যালি কারেক্ট কথা ভাই বলতে পারবো না, জাস্ট অ্যাজ ইট ইজ আমি বললাম। আমি ফ্যান্সি ইংরেজিতে এত সুন্দর করে কথা বলতে পারি না না। ভাই, এই কারণে তো আপনার সাথে আজকে বসা। জি। তো সো ভাই স্কিল সেটের কথা বলতেছিলেন। স্কিল সেট গেল, এখন হচ্ছে আপনি আমাকে কোয়েশ্চেন করছেন যে গুড ওয়ার্ক এনভায়রনমেন্ট আমি কিভাবে পাবো। আম, এইটা আসলে আমি মনে করি যে দিস ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট এরিয়াস, বিগেস্ট পেইন পয়েন্টস ইন বাংলাদেশ, ওয়েদার ইউ রিয়েলাইজ ইট অর নট। যে মানে ইন জেনারেল গাইডেন্সের তো অভাব আছে, যার কারণে পিপল লাইক ইউ আর ট্রাইং টু মানে উইদাউট এনি মনিটারি বেনিফিটস আপনারা সোশ্যাল অ্যাসপেক্টের দিকে চিন্তা করে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো করতেছেন, রাইট? বাট এই যে গাইডেন্সের অভাব অথবা গুড মেন্টরের অভাব, এইটা বাংলাদেশের দিস ওয়ান অফ দ্য বিগেস্ট পেইন পয়েন্ট। আমরা যেই গ্লোবালাইজেশনের এই টাইমে আমরা যেই সব কান্ট্রিদের সাথে মানে চ্যালেঞ্জে দাঁড়াচ্ছি, বা আমাদের যে ভিশন আছে বাংলাদেশকে আমরা নেক্সট 2030 or 2040-তে যে নিতে চাই, এটার জন্য তো গাইডেন্স দিতে হবে আপনাকে। আপনি যদি এইটাই না জানেন যে আপনি কি জানেন না, তাহলে হাউ ডু ইউ গো? আপনার আপনার কি অস্ত্র লাগবে? আপনি কোন যুদ্ধে যাচ্ছেন এটাই জানেন না, কোথায় যাচ্ছেন না, পাঠাই দিল আপনাকে, এটা তো হয় না। বাংলাদেশের একটা খুব হচ্ছে যে আপনার এরকম মোটিভেটেড পোলাপান আছে, দে উইল ওয়ার্ক হার্ড, দে আর ভেরি স্মার্ট, বাট জাস্ট গাইডেন্সের অভাবে 50% পোলাপান ঝরে পড়ে। এন্ড টু বি ভেরি অনেস্ট, একটা ব্যাড লাইন ম্যানেজার, ধরেন আপনি একটা কাজে গেলেন, একটা ব্যাড লাইন ম্যানেজার ক্যান ডিস্ট্রয় সামওয়ানস এবিলিটি টু বিকাম এ লিডার। মানে এটা যে কতটা ভয়ঙ্কর, যে আপনি একটা ছেলে খুবই স্মার্ট, বাংলাদেশের বেস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছে, সে কাজ করতে রেডি এভরিথিং, বাট জাস্ট তার ম্যানেজারের ব্যাড ম্যানেজমেন্টের কারণে 5 বছর তাকে খারাপ ভাবে মেন্টরিং ও ম্যানেজমেন্ট করার কারণে এই ছেলেটা বা মেয়েটা যে গুড লিডার হইতে পারতো ইন 10 to 15 ইয়ার্স, তার মোটিভেশন আপনি পুরো ধ্বংস করে দিবেন বিকজ অফ এ ব্যাড ম্যানেজার। ব্যাড ম্যানেজারদের সম্পর্কে বা গুড ম্যানেজার এটা সম্পর্কে আরেকটা কমেন্ট, যে নো ম্যাটার ওয়ের ইউ ওয়ার্ক, আপনার লাইন ম্যানেজার উইল ডিকটেট ইউর এক্সপিরিয়েন্স ইন দ্য কোম্পানি। আপনি ওয়ার্ল্ডের বেস্ট কোম্পানিতে চাকরি করতে পারেন, বাট ইফ ইউর লাইন ম্যানেজার ইজ ব্যাড দেন আপনার এক্সপিরিয়েন্স উইল বি ব্যাড। আপনি ওয়ার্ল্ডের নট সো গুড কোম্পানিতে চাকরি করতে পারেন, বাট ইফ ইউর লাইন ম্যানেজার ইজ এ চ্যাম্পিয়ন and they can groom you to be a champion, you'll have a great time. Something for you to think about. মানে আমরা সবসময় যে টাকা কোথায় দিবে, কোন কোম্পানিতে যাব, একটা ট্যাগ চলে আসছে, এইটার জায়গায় না করে, আমি আবারও বলতেছি, লাইন ম্যানেজার তো আর আমি তো আর জানি না যে নিজে কোম্পানিতে অ্যাপ্লাই করতেছি লাইন ম্যানেজার কেমন, এটা 80% আউটসে আপনার এটা তকদিরে যেটা আছে আপনাকে এটা করতে হবে। বাট অফকোর্স মানে আপনি যদি লাইন ম্যানেজার খারাপ পান, দেয়ার ওয়েজ টু নেভিগেট, অথবা তাকে ম্যানেজ করার, তার এক্সপেকটেশন ম্যানেজ করার কিছু ওয়েজ আছে, যেটা নিয়ে আমরা আলাপ করবো। বাট having a good line manager as a mentor is a
very very important aspect of your career. আমি এটা I cannot stress this enough. এখন এখন এই যে ব্যাড ম্যানেজারদের কথা বললাম, আমি আপনাকে এখন একটা লিস্ট দিতে পারি যে ভাই এই এই কাজ যারা করে তারা ব্যাড ম্যানেজার। কিন্তু এখন যেটা হবে, যেটা করলে সবাই তার ম্যানেজারের দিকে তাকানো শুরু করবে যে এই ব্যাটার মধ্যে এই জিনিসগুলো আছে, এই ব্যাটা আমার জীবন ধ্বংস করে দিচ্ছে। আই এম নট গোয়িং টু ডু দ্যাট। আপনার এটা হবে। আমি আপনাকে দুইটা পয়েন্টে কিছু কুইক পয়েন্ট মেনশন করবো। যে একটা হচ্ছে যে হোয়াট ডাজ নট মিন টু বি এ ব্যাড ম্যানেজার। কিছু কিছু কাজ ম্যানেজাররা করে যেটা আপনি মনে করতে পারেন যে এই ব্যাটা ভালো না, বাট এটা দিস ডাজ নট মিন ইজ এ ব্যাড ম্যানেজার। আর কিছু ট্রেটস অফ এ গুড ম্যানেজার বলবো, পজিটিভ দিকগুলো বলবো, যাতে আপনি একটু আইডেন্টিফাই করতে পারেন যে না আমার এই বসের দিকটা তো ভালো। সো উল্টাটা আমি চাই যে আপনি অ্যাপ্রিশিয়েট করেন তার ভালো দিকগুলো, রাদার দ্যান নিট পেকিং যে তার খারাপ দিক কোনগুলো আছে। So what does not mean to be a bad manager? আপনার ব্যাড ম্যানেজারের টাফ অ্যাটিটিউড, সে রাফ এন্ড টাফ মানুষ, সে বলতে পারেন রুড। জাস্ট বিকজ হি ইজ রুড বা শক্তভাবে কথা বলে ডাজন্ট মিন হি ইজ এ ব্যাড ম্যানেজার। ইটস জাস্ট হিজ পার্সোনালিটি। ইট ইজ গট নাথিং টু ডু উইথ ইউর প্রফেশনাল রিলেশনশিপ উইথ হিম। সে কারোর সাথে হাসি মুখে কথা বলে না, দ্যাটস ফাইন। মানে আপনার ভাই না, সে ইজ ইউর ম্যানেজার, ইটস নট ফ্যামিলি। আপনার ম্যানেজার আপনার সাথে আড্ডা মারে না, ওই যে পার্সোনাল কথা বলে না, লাঞ্চ খাইতে আসে না, বস তো মিশে না কারোর সাথে, দরকার নাই। মানে দিস ডাজ নট মিন যে আপনার ম্যানেজার অ্যাজ এ লাইন ম্যানেজার খারাপ। আপনার ম্যানেজার সামটাইমস মাইক্রো ম্যানেজ করে। ম্যানেজারকে মাইক্রো ম্যানেজ করতে হবে বিকজ সে মানে সামটাইম মানে মাইক্রো ম্যানেজমেন্ট জিনিসটা ওভারঅল খারাপ, বাট ম্যানেজারকে যদি করতে হয় সে করবে, সে করতে বাধ্য। এটা আপনার ফল্ট যে আপনাকে মাইক্রো ম্যানেজ করা লাগতেছে। হ্যাঁ, যদি আপনি যদি মাইক্রো ম্যানেজের সব করেন, সব কাজ জমা দিচ্ছেন, আপনার স্টেক হোল্ডার রাজি, এরপর ম্যানেজার এসে খুঁটিনাটি ধরে, এগুলাকে মাইক্রো ম্যানেজ বলে। উইচ আই থিঙ্ক ইন দিস ডে এন্ড এজ আই থিঙ্ক মোস্ট অফ দ্য ম্যানেজার্স মানে মাইক্রো ম্যানেজ করতে চায় না। হু ওয়ান্টস দ্যাট, রাইট? মানে আমরা ওই খ্যাত কথাবার্তা না বলি, মানে কেউ চায় না, হু ওয়ান্টস টু মাইক্রো ম্যানেজ ইউ। ইভেন মাইক্রো ম্যানেজ করা তো আসলে অ্যাডিশনাল একটা প্যারা। স্ট্রেস, মানে আমার দরকার কি ভাই? তুমি কাজ করবে না, তোমার রেসপন্সিবিলিটি, তুমি ওনারশিপ চাও, না পারলে তোমাকে পারফরমেন্স ম্যানেজমেন্টটা ফালায় আমি বাদ দিয়ে দিব। ভেরি সিম্পল। এর কোনো খাতির নাই তো ভাই। আমরা ওই যে আমার বড় ভাই হয়, পার্সোনাল রিলেশনশিপ হয়ে যায়, এবার আমরা মনের ব্যথা পাই যে ভাই কি মানে ভাইয়া তো ভালো না। ফোর্থ পয়েন্ট হচ্ছে যে আপনাকে পারফরমেন্স ম্যানেজমেন্টে ফালাই দিল। পারফরমেন্স ম্যানেজমেন্টে ফালানোর মতো আপনি তো নিজেই বুঝবেন। কেপিআই আপনাকে বলা ছিল যে 90% অ্যাচিভ করবা, করেন নাই, আপনাকে অনেক সুযোগ দেওয়া হয়েছে, আপনি যদি না পান আপনাকে তো পারফরমেন্স ম্যানেজমেন্টে ফেলবেই। অথবা আপনার ধরেন কেপিআই তে আপনাকে 10-এ 10 সে দেয়নি, আপনার মনটা খারাপ হয়েছে, কারণ আপনি সারা বছর কাজ করছেন। ইট ইজ অন ইউ টু ম্যানেজ ইউর ম্যানেজার্স এক্সপেকটেশন। আমরা অনেক সময় সারা বছর বসে থাকি যে ম্যানেজার ডিসেম্বর মাসে গিয়ে আমাকে 10-এ 10 দিবে, আমি তো একটা প্রমোশন পাবো। গিয়া দেখি যে ম্যানেজার 10-এ 6 ধরাই দিচ্ছে, এটা হয়নি। তো এটা তো মানে কালচারালি ইফ ইটস এ গুড কোম্পানি, আপনি ইউজুয়ালি অ্যাটলিস্ট একটা মিড ইয়ার রিভিউ হয়। বাট আপনি তো এতগুলো 1-to-1 আপনার ম্যানেজারের সাথে আপনার মিটিং হয়, আপনি তো ইউ ক্যান আস্ক হিম যে বস আপনার কেমন মনে হচ্ছে, আমার পারফরমেন্স কেমন, প্লিজ টেল মি বিফোর হ্যান্ড, আমাকে কোনো সারপ্রাইজ দিয়েন না। আপনার বস আপনাকে বলবে। সো এই যে জিনিসগুলো বললাম, এগুলার মানে এই না যে আপনার ম্যানেজার ব্যাড। অলরাইট, সো আপনার ম্যানেজারকে গালি দেওয়ার কোনো দরকার নাই এগুলো যদি থাকে। হোয়াট ইজ এ ট্রেট অফ এ গুড ম্যানেজার? ফার্স্ট থিং, আপনার ম্যানেজারের গুড ম্যানেজার হওয়ার যে ইউ শুড বি লাকি যে আপনার ম্যানেজার ভালো, যে দিস পারসন হ্যাজ এ ভেরি ডিপ বিজনেস নলেজ। যে বিজনেসে আপনি থাকেন, আপনার ম্যানেজার নট নেসেসারিলি সবসময় স্কিল সেটা আপনার চেয়ে ভালো হবে। এ ম্যানেজার ক্যান ডিসাইড যে আমার কোম্পানিতে বা আমার টিমে একটা পাইথনের ছেলে লাগবে, সে পাইথনের হালকা পাতলা বুঝে, বেশি বুঝে না, তার থেকে 100 টাইমস বেটার পাইথনের একটা স্কিল সেট ওলা একজন এমপ্লয়িকে সে হায়ার করতে পারে। কিন্তু বিজনেস স্কিল সেট, যে প্রবলেম সলভ করার জন্য তার টিম দেওয়া হয়েছে তাকে, এই বিজনেস নলেজে সে হবে একদম অল ইন অল। যে দ্যাট পারসন উইল বি এ ওয়েলথ অফ নলেজ। তার থেকে নলেজ চুয়ে চুয়ে পড়তেছে, আপনি তার থেকে নিতে পারবেন, যে মানে ব্যবসা শিখি তার থেকে। এন্ড শুধু নলেজ নাই আছে তা না, দ্যাট পারসন ইজ উইলিং টু শেয়ার অথবা রেফার ইউ টু এ পারসন হু ক্যান, মানে যে ভাইয়া আমি বিজনেসের এই জিনিসটা কোথা থেকে শিখবো, সে আপনাকে সাথে সাথে বলে দেবে অমুক ডিপার্টমেন্টে যাও। সবসময় কিন্তু ম্যানেজার আপনাকে ধরে খাওয়াই দিবে না। ম্যানেজার রোল ইজ টু ফ্যাসিলিটেট, যে ভাই আমি এখানে কাজে আটকাই গেছি, এই পাইথনের এই কাজটা আমি পারতেছি না। উনি আপনাকে ধরাই দেবে না, বলবে যে আচ্ছা তুমি গুগলে সার্চ দিয়ে এই জায়গাটা দেখো, এই ওয়েবসাইটে এরকম একটা জিনিস লেখা থাকতে পারে। They will guide you. এটা আপনাকে করতে হবে, কাজ আপনাকেই করতে হবে।
Manager will care about your career growth and has a career conversation with you at least a few times a year. মাঝে মাঝে আপনার সাথে আপনার ক্যারিয়ার নিয়ে সে কথা বলবে আপনার সাথে। সো আপনার প্রতি মাসে যদি আপনি অ্যাটলিস্ট 2টা করে 1-to-1 সেশন থাকে, মেবি এভরি 3 মান্থস একবার করে ক্যারিয়ার গ্রোথ নিয়ে আপনি তার সাথে শেয়ার করতে পারেন, সে ফিডব্যাক দেবে। দিস ইজ নট প্রমোশন, যে ভাই আমার প্রমোশন কবে, এই ডিসকাশন প্রমোশনের ডিসকাশন ম্যানেজারদের সাথে করবেন না। আমাদের বাংলাদেশে ভালো ভালো কোম্পানিগুলোতে অনেক সময় মেন্টর প্রোগ্রাম দেয়, যেখানে আপনি অনেক সময় দেখা যায় যে ডিরেক্টর সাহেবের সাথে আপনি একটা লাঞ্চে যেতে পারতেছেন, আপনাকে সেই সুযোগ করতে। পোলাবান প্রথমেই গিয়ে যে ভাইয়া আমি নেক্সট প্রমোশন কিভাবে পাইতে পারি, বা মানে বুঝছেন না, অনেক সময় মেন্টররা বলে দিবে যে উই ক্যান ডিসকাস এনিথিং এক্সেপ্ট প্রমোশন। এটা করবেন না, এটা খুবই খ্যাত দেখায়। আপনি আপনার ওভারঅল গোল, ওই যে বললাম যে আপনার একটা 5 to 10 ইয়ার এজেন্ডা থাকবে, যে ভাই আমি 5 বছরের মধ্যে এখানে যেতে চাই, আমি তো ভাই এখানে আছি, হোয়াট ডু ইউ থিঙ্ক, সে তখন আপনাকে বলবে যে আচ্ছা ঠিক আছে ভালো। এবং ইফ ইউ আর স্মার্ট ইনাফ, আপনি তাদের সাথে শেয়ার করলে দেখবেন যে তারা অনেক সময় বলতেই পারে যে ওকে তোমার তো এরকম অ্যালাইন, তুমি যে টিমে আসো এটাতে হয়তো হবে না, আমার টিমে একটা অপরচুনিটি আছে, মেবি ইউ ক্যান জয়েন। অথবা আপনার ম্যানেজার যদি ভালো হয়, এটা আমার ক্ষেত্রে হয়েছে, আই ওয়াজ ব্লেসড আলহামদুলিল্লাহ উইথ মেনি গুড লাইন ম্যানেজার্স। আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট থিংস দ্যাট হ্যাজ মানে ব্রট মি হিয়ার ইজ আই হ্যাভ দ্য প্রিভিলেজ অফ হ্যাভিং, মানে আমার মনে হয় 10টার মধ্যে 9টা লাইন ম্যানেজার খুবই বস পড়ছে, মানে বস লেভেলের বস পড়ছে। এন্ড মাই ম্যানেজার্স ওয়ার অলওয়েজ হ্যাপি। আমি একাধিক ম্যানেজার পাইছি যারা যারা বলছে যে ভাই তুমি যদি কালকে একটা ভালো জায়গায় অপরচুনিটি পাও, আমার চেয়ে খুশি কেউ হবে না। বুঝতে পারছি, মানে অপোজিটটা হচ্ছে ব্যাড ম্যানেজারের কালচার, যে এই তুমি চলে যাবা 3 মাসের আগে যেতে পারবো না, মানে নোটিশ দিতে হবে, এই হবে সে হবে। বাট আমার মনে আছে আমি ইডটকোতে যখন কাজ করতাম বাংলাদেশে, ইডটকো হচ্ছে বাংলাদেশের বা সাউথ ইস্ট এশিয়ার বিগেস্ট টাওয়ার কোম্পানি, ইন কেস দি অডিয়েন্স ডাজন্ট নো। এবং আমি হ্যান্ডস অন বলবো যে ইভেন বাংলাদেশে ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানিজ ইউ ক্যান ওয়ার্ক ফর, ইডটকো, লিখে নেন, গো অ্যাহেড এন্ড অ্যাপ্লাই। আমি সিরিয়াসলি বলতেছি, এত ভালো কালচার। তাদের হেডকোয়ার্টার হচ্ছে মালয়েশিয়াতে, আর তারা সাউথ ইস্ট এশিয়ার 9টা কান্ট্রিতে অপারেট করে, মানে বেশি জোস একটা কোম্পানি। তো আমার কাছে মনে আছে যে আমি যখন অ্যামাজনে চাকরি পাই, আমি যে টিমে তখন ছিলাম, আমার বস ছিল মিস্টার সুরাজ। হ্যাঁ, তো উনি আমি হচ্ছে গিয়ে নেটওয়ার্ক এন্ড প্ল্যানিং অ্যানালিটিক্স টিমে ছিলাম। এটা ওয়ান অফ দ্য মোস্ট টেক সেভি কোম্পানি, মানে সরি টেক সেভি টিমস ছিল ইন অ্যাট ই.co, ডেটা সায়েন্স বেসড। আর ওই টিমে আমি মাত্র দেখা গেছে 6 থেকে 7 মাস জয়েন করছি। তো আমি এখনো শিখতেছি বা বিজনেস, এর মধ্যে আমার অ্যামাজনের অফার আসে। তো আমি যখন এই ভদ্রলোককে বলছি, উনি জাস্ট হাসি মুখে বলছে যে আমি ভয় পাচ্ছিলাম যে বস আমি তো নতুন জয়েন করছি, আমার তো 6 মাস আগে ছাড়বে না, এই সেই। বলে যে ইউ উইল ডু গ্রেট ইন লাইফ, আই এম ভেরি প্রাউড অফ ইউ, তুমি যদি চাও কালকে তুমি ছেড়ে দিতে পারো, আই উইল টেক কেয়ার অফ অল দ্য পেপার ওয়ার্ক। But that's when you hear something like that from your boss, right? So much supporting for your overall well-being, right? Then you know that you're in good hands, right? And same thing, আমি যখন ইডটকোতে ফার্স্ট জয়েন করি, আমি নর্মাল স্ট্র্যাটেজিক প্ল্যানিং এন্ড প্রজেক্ট টিমে জয়েন করছিলাম, বাট ওইখান থেকে আমি প্রপার বিজনেস অ্যানালিটিক্স টিমে শিফট করি। আই মেড এ ক্যারিয়ার সুইচ বলতে আমি ইন্টেনশনালি 2 থেকে 3 বছর ডেটা সায়েন্স বেসড কাজ করতে চাইছিলাম, বিকজ আমার ওভারঅল স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ এই ডেটা ম্যানেজমেন্টের অনেক কাজ থাকে, যেটা আমি হ্যান্ডস অন কাজ না করলে আমি কোনদিন শিখতে পারতাম না। সো দিস গাই, মানে আমি আমার যে এর আগের বস ছিল অশোক মুথু, হি ওয়াজ বেসড আউট অফ মালয়েশিয়া, বাট বাংলাদেশে ভিজিটিং এ আসছিল 3 মাসের জন্য। তো তার সাথে আমার ব্রিফ কনভারসেশন হয়, এবং আমার কোনো পোর্টফোলিও ছিল না, বাট আই জাস্ট ওয়ান্টেড ওয়ান চান্স যে বস আমি পাওয়ার বিআই শিখছি, পাইথন শিখছি, আমি জানি যে ই.co অনেক ডিজিটালাইজেশনের কাজ হচ্ছে, and I can help out. I reached out, he believed in me, and then rest is history. সো আমি যদি ওই সাপোর্ট গুলো না পাইতাম, আমি এখনো বাংলাদেশে বসে থাকতাম বা এই কাজগুলো করতাম। সো হ্যাভিং এ গ্রেট ম্যানেজার অফকোর্স, মানে এটা খুবই ম্যান্ডেটরি। সো ম্যানেজার, আমি যেটা বলতেছিলাম যে ডিপ নলেজ থাকবে, কেয়ারস অ্যাবাউট ইউর জব গ্রোথ, সে আপনাকে অপরচুনিটি দিবে অন্যান্য জায়গায় দেখার, এন্ড দেন এম্পাওয়ার্স ইউ টু ডু ইউর জব। হ্যাঁ, টেকস চার্জ ওয়্যার নিডেড, সে আপনাকে এম্পাওয়ার করবে, কিন্তু যখন দেখবে যে আপনি কাজ পারতেছেন না, আপনার ম্যানেজার উইল টেক ওভার দ্য জব, এন্ড দ্য ম্যানেজার নিডস টু বি ফুল অফ গ্রেস এন্ড এমপ্যাথি।
এমপ্যাথি ইজ ওয়ান অফ দ্য কোর সফট স্কিল, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের উপমহাদেশের মানুষদের মধ্যে অনেক অভাব অ্যাজ এ লিডারশিপ। মানুষের এমপ্যাথি বলতে আপনার জুতা আমি পায়ে দিয়ে দাঁড়ায় দেখবো যে আপনার কেমন লাগতেছে, টু বি মানে এমপ্যাথি থাকা, ফুল অফ গ্রেস। এটা আমাদের উপমহাদেশের লিডারশিপদের মধ্যে ইন জেনারেল অভাব, অনেক অভাব, মানুষের দিকে মায়া দয়া থাকাটা। অ্যামাজনের একটা মজার দিক বলি যে একটা ম্যানেজারের ওয়ান অফ দ্য বেস্ট ম্যানেজার্স ইউ ক্যান হ্যাভ ইজ, আপনার ম্যানেজার যখন আপনাকে দেবে যে আচ্ছা আমি রাশেদকে আমার টিমে নিলাম, আমার মি অ্যাজ এ ম্যানেজার, আমার মেন্টালিটিতে যদি এটা হয় যে আমি রাশেদকে সময় দিব নেক্সট 2 বছর 3 বছর 5 বছর, আই উইল সাপোর্ট হিম, ওয়ান ডে Rashed will be my boss. Rashed will go away, Rashed will start a company and I will get recruited in his team. আমার মোটিভেশন হচ্ছে যে আমি পিপল ম্যানেজার, আমি রাশেদকে এইভাবে সাপোর্ট দিব। দিস ইজ নেক্সট লেভেল ম্যানেজমেন্ট। এবং অ্যামাজনে আপনার যে এইচআর এর লেভেল আছে, ধরুন আপনি এইচআর লেভেল 5, ইউ ক্যান ম্যানেজ অ্যানাদার এইচআর এল 5। সো মানে বাংলাদেশে অনেক সময় থাকে না যে এই বেটাকে প্রমোশন দিল, ও তো 2 দিন পরে আমার চাকরি খেয়ে দিবে, এই ধরনের কোনো কিছু নেই। মানে আমার টিম মেম্বার যদি আমার জুনিয়র হয়, সে ভালো করতে থাকবে, আমি তাকে অপরচুনিটি দিতে দিতে সে আমার লেভেল পর্যন্ত চলে আসতে পারে, আমি তাকে প্রমোশন দিতে পারবো। আই ক্যান মেক হিম এ ম্যানেজার অ্যাজ ওয়েল। তো আমিও L5, ও L5, আমরা দুই ভাই ভাই কাজ করতেছি, তো সে আমাকে রিপোর্ট করে। সো these are some of the things to think about. যদি সুযোগ হয়, আই থিংক টাকা পয়সা, লোকেশন, এক্সপোজার সবকিছু বাদ দিয়ে ইউ শুড অলওয়েজ মানে put your money towards where the good manager and line manager is. ইটস অ্যামেজিং। মানে প্রবাবলি অনেক কিছু হচ্ছে আমরা জানতামও না যে এইভাবে আসলে, যেমন অ্যামাজন এভাবে চিন্তা করে বা এভাবে কেউ চিন্তা করতে পারে। তো এই জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেখানে হচ্ছে যে while let's say I get good manager environment পাচ্ছি, আপনি ভাই যে যেমন একটা চান্স নিয়েছিলেন, মানে ইউ ডিড সামথিং প্রোঅ্যাক্টিভ, ওই যে যেখানে আপনি বলেছিলেন যে ডেটার পার্টটাতে আপনি কাজ করতে চান, দেয়ার ওয়াজ সামওয়ান যে ট্রাস্ট করছে। আমি পার্সোনালি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষই আসলে অপরচুনিটি পায়, মানে প্রবলেম মাল্টিপল টাইমস আল্লাহ অপরচুনিটি দেয়। ইটস অন আস, আমরা ওই অপরচুনিটি প্রপারলি গ্র্যাব করতে চাই কিনা, অথবা না উই জাস্ট সিট ব্যাক এন্ড আরে আসবে, লাইফ তো চলতেছে, খারাপ কি। দিস আর টু লাইক অপোজিট অ্যাটিটিউড। আমার কাছে মনে হয় যে ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করার জন্য এই প্রোঅ্যাক্টিভ অ্যাটিটিউডটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অফ কোর্স, অ্যাবসলিউটলি। এবং মানে এটা কিন্তু একদিনে হয়নি, আমি কিন্তু আরো বহুত মানুষের কাছে, আমি ফাইন্যান্স ডিরেক্টরের কাছে গেছি, ভাই আমি তো এগুলা পারি, আপনার ফাইন্যান্সের লোক বলছে না না, 2 দিন আগে একটা ডেটা সায়েন্টিস্ট নিয়েছিলাম, কোনো কাজের না, বাদ দিয়ে দিছি, তুমি অমুক জায়গায় যাও। ভাইয়া ওয়াজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড উইথ মি, যে দরকার নেই কোনো জায়গায় যাও। আমি বহু জায়গায় ঘুরে ফিরে এরপরে অ্যাজ ইউ সেড মানে আলটিমেটলি আমার তকদিরে ছিল আলহামদুলিল্লাহ, মানে বাট আই ডিড মেক এন এফোর্ট। আমরা যারা মুসলিম, আমাদের অফকোর্স আমরা আমাদের তকদিরে যেটা আছে এটার বাইরে কখনো হবে না, এটা ট্রু। বাট দোয়া করলে তকদির পরিবর্তন হয়, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস। সো এটা ঘুরে ফিরে কিন্তু ওই যে আমি কতটুকু চেষ্টা করলাম, ঘুরে ফিরে ইট উইল অলওয়েজ কাম ব্যাক টু ইউ, ভাই ইটস ইওর ফল্ট, ইউ ডিডন্ট ডু হোয়াট এভার ইউ মানে হ্যাড টু ডু আর কি, বেসিক্যালি। জি ভাই। সো ভাই, ধরেন লাইন ম্যানেজার ভালো পাইলাম, সবকিছু হইলো, কিন্তু এখন লেটস সে আই এম গ্রোয়িং, এখন আমার রিসেন্ট টেনশন যেটা হইতেছে যে হ্যাঁ, মানে ইকোনমি তো চেঞ্জ হইতেছে, ইকোনমি, এই যে চ্যাট জিপিটি আসতেছে, চ্যাট জিপির নতুন ভার্সন নেক্সট উইকে বের হচ্ছে, আজকেই দেখলাম। সো এভরিথিং আমারে তো অবসলিউট করে ফেলাবে। তারপর হচ্ছে এখন শুনি যে রিমোট ওয়ার্ক আছে, গিগ ইকোনমি আছে। তো জব মার্কেট কোন দিকে যাইতেছে আমি কিছু বুঝতেছি না, মানে আই এম কমপ্লিটলি ক্লুলেস। তো অ্যাজ এ ইয়াং জব সিকার, মানে আমার পার্সপেক্টিভটা কি হওয়া উচিত এই পুরা চেঞ্জের ব্যাপারে, and how should I approach this change? ওকে, আমরা একটু লেটস টেক এ স্টেপ ব্যাক, রাইট? আপনি যদি লাস্ট 25 ইয়ারের হিস্ট্রি দেখেন, এই যে এত কিছু বলেন না যে ইকোনমি চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক থিংস আর মুভিং রিয়েলি ফাস্ট, রাইট? আমি ওই চ্যাট জিপিটি অথবা ওই টেকনোলজির সাইডটাতে একটু পরে আসতেছি। বাট ওভারঅল মানে জব মার্কেট, এইটা ডিপেন্ড করে আপনার ফাইন্যান্সিয়াল, আপনার ইকোনমির উপরে, রাইট? আপনি যদি লাস্ট 25 বছর বা 30 ইয়ার্স চেক করেন, দেখবেন যে মোটামুটি 3টা মেজর ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা গেছি। মানে খুব রাফলি ধরেন 2000 সালের দিকে ওই ডটকম বাবল, এটা হইলো 2008-এর দিকে, 8, 9, 10 বা 2010, 11, 12, আপনি যেটাকে ধরতে চান, ডিপেন্ডিং অন হুইচ উই লুক এট ইট। ধরেন 2010-এ একটা হইলো,
আবার এই 2022 সালে এই এখন আমাদের যেটা যাচ্ছে এটা থেকে আস্তে আস্তে রিকভারি করতেছে। সো অন অ্যান এভারেজ ইউ হ্যাভ এ 12 ইয়ার সাইকেল, যেখানে এটা ড্রপ করতেছে ফর সাম রিজন, দেন এটা 2 থেকে 3 বছর লাগতেছে রিকভার করতে, দেন মাঝখান দিয়ে একটা গ্রোথ পিরিয়ড থাকে, এন্ড দেন স্টুপিড গ্রোথ পিরিয়ড থাকে 2 বছর, যে ফালতু ফালতু গ্রোথ হয়। আপনাকে বুঝতে হবে যে আপনি এখন কোথায় আছেন। তো এখন যারা, আমরা সব বাদ দিই, পিছনের কথা বাদ, এখন কিন্তু আমরা রিকভারিতে যাব। নেক্সট ইয়ারে আস্তে আস্তে সব রিকভারি, যা যা ইন্টারেস্ট রেট বাড়ার, যা রিসেশন হওয়ার, তা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে সব বড় বড় মানে দেশগুলোতে। বাংলাদেশেরও ফোরকাস্ট আপনি যদি দেখেন, যে হয়তো এই দেশটাকে সরি এই বছরটাকে নিয়ে সবাই একটু আশঙ্কা করতেছে, নেক্সট ইয়ার থেকে কিন্তু আবার গ্রোথ ফেজ চলতেছে। সো আপনি যদি চিন্তা করেন যে 2024-25 সাল ধরেন একটু রিকভারি মোডে গেল, 2025 থেকে 30 কিন্তু আপনার মানে ওই যে আবার আবার গ্রোথ উপরে উঠবে। আর 2030-এর পরে হোপফুলি মানে ফালতু স্টুপিড মানি যেগুলাতে আসে, যে উল্টাপাল্টা ভ্যালুয়েশন হবে, $10 ট্রিলিয়ন কোম্পানি চলে আসবে। এটা আমি বেসড অন হিস্ট্রি বলতেছি, যে দিস ইজ হোয়াট হ্যাজ হ্যাপেন্ড অন দ্য ওভার দ্য লাস্ট 3 decades বেসিক্যালি, তাই না? প্লাস অন টপ অফ দ্যাট আপনি যদি ইয়ে দেখেন, খেয়াল করেন যে মোস্ট অফ দ্য কোম্পানির একটা ভিশন 2030 আছে, অমুক করে ফেলবো, তমুক করে ফেলবো, এই হবে সেই হবে, ভিশন 2040 আছে, 50 আছে। সো এগুলো নিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে এই যে এখন যেরকম আমরা রিকভারি ফেজ বা ইকোনমিক ডাউনটার্নের মধ্যে দিয়ে যাচ্ছি, বেস্ট অপশন ফর দিস টাইম ইজ টু জাস্ট স্টে কোয়াইট। উল্টাপাল্টা দরকার নাই মুভ করার, যেখানে আছেন, অ্যাজ লং এজ ইউ হ্যাভ ইউর জব স্টেবিলিটিতে ফোকাস করেন, ফোকাস ইন স্টেবিলিটি। এর মধ্যে যদি মনে করেন যে অনেকের হয়তো জব লস হয়ে থাকতে পারে, আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট অপশন, যে এখন চাকরি হয়তো পারবে না, কারণ গুগল, অ্যামাজন, ফেসবুক থেকে অ্যাটলিস্ট 1 লাখ পোলাপান এখন আউট ইন দ্য মার্কেট গ্লোবালি চিন্তা করি, এন্ড দিস আর দ্য টপ 1% হু উইল বি কম্পিটিং এগেইনস্ট ইউ। মানে দেয়ার ইজ, আপনি যদি এমনিতেই চাকরিতে স্ট্রাগল করে থাকেন, দিস ভেরি লো চান্সেস যে আপনি এখন চাকরি পাবেন। তো এখন বেস্ট হচ্ছে যে আপনি যদি এমবিএ করার ধান্দা থাকে, আপনি এই 2 বছরে শেষ করে ফেলুন, টাকা পয়সা যত যাবে, সময় যত যাবে, ফুল টাইম এমবিএ করে ফেলেন এর মধ্যে। সো আপনার এই ইকোনমিক ক্রাইসিসে ইউ প্রায়োরিটাইজ স্টেবিলিটি এন্ড লার্নিং। ডিউরিং দ্য রিকভারি পিরিয়ড আপনাকে ইম্প্যাক্টফুল প্রজেক্টসে চেষ্টা করতে হবে। এই যে আমাদের অ্যামাজনে যে এখন আস্তে আস্তে রিকভারি করতেছে, আমাদের যা লে অফ হয়ে গেছে, মানে আমি মানে অ্যামাজনের পক্ষ থেকে কিছু বলতেছি না, আমরা রিসেন্টলি একটা লে অফের সেশন দিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ আমরা যারা স্টিল সার্ভাইভিং, তারা এখন রিকভারি প্রসেসে আছে, কিভাবে অল্প রিসোর্স দিয়ে বেশি কাজ করা যায়, এবং এটা প্রত্যেকটা কোম্পানিতেই হচ্ছে, তাই না? সো এই সময় আমাদেরকে ভালো ভালো ইম্প্যাক্টফুল প্রজেক্টে কাজ করে আমাদের পোর্টফোলিও গুলো সাজাতে হবে। এন্ড দেন আপনাকে যে এক্সপ্যানশন গ্রোথের পার্ট বললাম, যে 3-4 বছর খুব স্টুপিড গ্রোথ আসে, যেখানে ট্রিলিয়নস অফ ডলার্স কোম্পানি ভ্যালুয়েশন হয়, নতুন নতুন বিলিয়নাররা অ্যাডেড হয় ইন দ্য লিস্ট। এই সময় যেহেতু যে কোম্পানিতে আপনি কাজ করবেন এরাই গ্রো করতেছে, তখন আপনার প্রমোশন হবে, ইউ গেট পে রাইসেস এন্ড স্টাফ লাইক দ্যাট। তো আপনি যদি এইভাবে চিন্তা করেন, রিগার্ডলেস অফ ওয়ের ইউ আর এট ইউর স্টেজ, আপনি যদি এখন স্টুডেন্ট হয়ে থাকেন, ফার্স্ট ইয়ার, বা এখন যারা স্টুডেন্ট বেসিক্যালি, তারা, আমি বলবো যে খুব ভালো একটা সময় স্টুডেন্ট হয়েছে। দিস ইজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট টাইমস টু গ্রাজুয়েট। কিন্তু আপনি এখন ইউনিভার্সিটি সেকেন্ড থার্ড ইয়ার আছেন, ইউ শুড বি ভেরি লাকি যে আপনি এখন কই আছেন, বিকজ বাই দ্য টাইম ইউ গ্রাজুয়েট ইন কাপল অফ ইয়ার্স টাইম, people will need more মানে companies will need more people for that growth to come over the next 5 to 8 years. So yeah, work on those projects, make sure you stand out, you own your game, আপনি যে গ্রাজুয়েশন করছেন সেটা আপনি you know what you're talking about, and then inshallah if you put in the minimum efforts, তাহলে আমি দেখি না যে কোনো খারাপ কিছু হবে। So আচ্ছা, lot of এখানে improvement. আরেকটা কোয়েশ্চেন আপনি আমাকে করছিলেন, যে এবার ইন্ডাস্ট্রি অনেক কিছু চেঞ্জ আসতেছে। গত 5 বছরের কথা বলি, 5 বছরে খুব হাইপ হয়েছে কি কি জিনিস নিয়ে, ডেটা সায়েন্স নিয়ে খুব হাইপ হয়েছে, যে সেক্সিয়েস্ট জব ফর 2019 2020। বাই দ্য ওয়ে, এটার জন্য আমি ডেটা সায়েন্সে যাইনি, আমি ডেটা সায়েন্টিস্ট হয়ে কাজ করছি আমি 6 মান্থস, বাট আই নেভার ওয়ান্টেড টু টেক ডেটা সায়েন্স অ্যাজ এ ক্যারিয়ার। That is never a good idea. Sorry for all the data scientists out there, but মানে this is simply not something যে স্কেলেবল একটা জিনিস। সো ডেটা সায়েন্স ছিল, ব্লকচেইন ছিল, ক্রিপ্টোকারেন্সিস, বা সরি ব্লকচেইন ছিল আগে, মেটাভার্স সেটা তো বাদ হয়ে গেছে, এখন মেটাভার্স নিয়ে কেউ কথা বলে না, আর এআই এখন চলতেছে, যে এটা এআই এর বছর, এটা সেটা। এগুলো হচ্ছে যে ট্রেন্ড, আমি এখন বলতেছি, এগুলো প্রত্যেকটা ভেরি ইম্পর্টেন্ট টেকনোলজি, এন্ড দিস উইল অলওয়েজ বি দেয়ার। ডেটা সায়েন্স যা হওয়ার হয়েছে, এই ডেটা দিয়ে
আমরা যা যা পাইছি গত 5 বছরে ইন টার্মস অফ ডেটা সায়েন্স টেকনোলজি, এগুলা আমাদেরকে অনেক দূর নিয়ে যাবে। আগে স্ট্যাটিস্টিক্স বা স্ট্যাটিস্টিশিয়ান, আমরা যখন নটর ডেমে স্ট্যাটিস্টিক্স পড়তাম বইয়ে দেখতাম যে এগুলো দিয়ে কি করবো জীবনে, কিন্তু হঠাৎ করে ইট বিকেম দ্য থিং যে ভাই তুমি স্ট্যাটিস্টিক্স পারো, তোমার $1 লাখ জব দিব, এরকম একটা অবস্থা। সো মানে এগুলো দরকার আছে, বাট যেটা হয় যে এগুলো শুরু হয় অ্যাজ এ হাইপ, বাট ভেরি কুইকলি এগুলো ডিক্লাইন করে, অ্যান্ড অনলি 10% অফ দ্য এন্টায়ার থিং ইউজেবল থাকে। যেমন ডেটা অ্যানালিটিক্সে যেমন এটা সুবাদে ওই যে পাওয়ার বিআই অথবা ট্যাবলো অথবা এই যে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ডিং টুল কিন্তু 10 বছর আগে ছিল না এগুলোর জন্য। বা ধরেন আপনার এই যে ক্লাউড কম্পিউটিং আসার পরে বিভিন্ন রকমের ডেটা ইঞ্জিনিয়ারদের যে এখন এত ভ্যালু, এটা কেন আসছে? আগে তো আইটি সিস্টেম এগুলো ম্যানেজ করতো, ডেটা সিকিউরিটি, ডেটা লাগলে আইটির কাছে যেতে হতো। কিন্তু এগুলো এখন প্যালেটেবল করে দিয়েছে যে খুব লো কোড করে আই ক্যান কানেক্ট টু এ লেটস এ রেডশিফট সার্ভার, এবং পাওয়ার বিআই তে আমি 4টা 5টা টেবিল কানেক্ট করে আই ক্যান শো সামথিং অন এ ড্যাশবোর্ড। এটা আপনার পাওয়ার পয়েন্ট খেয়ে দিছে, প্রত্যেক সপ্তাহে সপ্তাহে সিইও এর কাছে মানে মিটিং করা লাগে না, সিইও হ্যাজ এ লাইভ ড্যাশবোর্ড, হি ক্যান সি এভরিথিং, রাইট? সো এগেন ডেটা সায়েন্স কিন্তু অ্যাজ এ হোল, আপনি কয়টা ডেটা সায়েন্টিস্টকে সাকসেসফুলি বিজনেসে কাজ করতে দেখেন? কিন্তু দেখবেন ডেটা ইঞ্জিনিয়ার অথবা ডেটা অ্যানালিটিক্স একটা এক্সেল এর মতো হয়ে গেছে যে ইউ মাস্ট নো। আমাদের অ্যামাজনে খুব কম লোক পাবেন যারা এসকিউএল পারবে, খুব কম লোক পারেন যারা ড্যাশবোর্ডের কনসেপ্ট বুঝে, বেসিক ড্যাশবোর্ড দাঁড় করায় ফেলবে। অথচ বাইরের কোম্পানিগুলোতে ড্যাশবোর্ড বানাইতে পারে এরকম লোক হচ্ছে হীরার টুকরা। বাট এটা দ্যাট হ্যাজ বিকাম এ বেসিক থিং ফর এভরিওয়ান টু নো এট কোম্পানিজ লাইক অ্যামাজন এন্ড আদার্স, রাইট? সো যেটা বলতে চাচ্ছি যে নেক্সট 5 বছরে আপনি দেখবেন যে আমাদের কাজগুলো, এই যে এতগুলো হাইপ, এই যে এআই বললেন, চ্যাট জিপিটি বলতেছেন, চ্যাট জিপিটি বা বা চ্যাট জিপিটির মতো এই ধরনের এই ধরনের এই ধরনের স্মার্ট সলিউশনস গুলা ইউজ করা আমাদেরকে শিখতে হবে। উই নিড টু গেট ইউজ টু ইট। হ্যাঁ, এআই যে একদম আমাদের সব চেঞ্জ করে দিবে, আমার রান্না করে দিবে, এটা দেরি আছে, এটা মোটামুটি দেরি আছে, আই ক্যান টেল ইউ দ্যাট। বাট এআই যেটা করবে, যে আপনি একটা জিনিস রান্নায় আটকায় গেছেন, স্পেসিফিক চ্যাট জিপিটি কে বললে যে ভাই এই গরুর মাংস কেমনে রান্না করে, ও আপনাকে বলে দিচ্ছে এটা। এই যে কুইকলি করতেছেন কাজটা, বা ধরুন আপনি একটা পাইথনে একটা কোডিং করতেছেন, আটকায় গেলেন, আপনি আপনার লাইন ম্যানেজারকে আগে তো জিজ্ঞেস করতেন ভাই আটকায় গেছে, এখন ইউ গো চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন ভাই আমার এই ডেটাবেস এই এখানে আটকায় গেছি, হোয়াট ডু আই ডু? দ্যাট চ্যাট জিপিটি উইল টেল ইউ, যে বা এই ধরনের প্ল্যাটফর্মস উইল টেল ইউ হোয়াট টু ডু। সো ইউ নিড টু, মানে যেটা আপনাকে করতে হবে যে আপনাকে এই ধরনের প্ল্যাটফর্ম গুলো ইউজ করা শিখতে হবে, এন্ড ইউ টু লার্ন দেম কুইকলি, ভেরি কুইকলি। যে তাড়াতাড়ি ড্যাশবোর্ড কেমনে বানাইতে হয় শিখো, তাড়াতাড়ি ব্লক চেনের কনসেপ্টটা শিখো। মেবি আপনি সাপ্লাই চেইনে কাজ করেন, এখন আপনার ডিসেন্ট্রালাইজ বা ব্লক চেইন বেসড কন্ট্রাক্টস হয়, স্মার্ট কন্ট্রাক্টস হয় ইথেরিয়াম প্ল্যাটফর্মে অথবা অন্য কোথাও। তো এইগুলো আপনাকে শিখতে হবে। এছাড়া আপনাকে ওই যে বললাম লাইফ লং লার্নিং এর মধ্যে এইটা পড়ে যাবে এখানে। কিন্তু ডোন্ট ওয়ারি, আপনার যদি এইসব টেকনোলজির কারণে 10,000 চাকরি লুজ হয়, 20,000 চাকরি ক্রিয়েট হবে। তো টেনশন করার কিছু নেই। তো সেই ক্ষেত্রে ভাই আমার মনে হয় ওই যে চোখ কান খোলা রাখার ব্যাপারটা, এই যে ধরেন 10,000 চাকরি গেল, বাকি 20,000 চাকরি কই তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কি ধরনের স্কিল সেটের প্রয়োজন, সেই জিনিসটা হয়তো আপনি আমার এসে বলে দিবেন না। আই হ্যাভ টু সার্চ যে আসলে যে হচ্ছে, প্রবলেম একটা জব ডিসক্রিপশন খুলে দেখলে তো আমি বুঝতে পারছি ঠিক আছে এই স্কিল সেট ওরা চাচ্ছে। এন্ড এগুলো যে অ্যাকুমুলেট করার যে ব্যাপারটা, সেটা ওই যে আপনি ফার্স্ট আজকে যেটা বলছিলেন যে হাউ টু লার্ন, মানে লার্ন হাউ টু লার্ন, সেটা প্রবলি আর ইনভ্যালুয়েবল স্কিলস আমরা যেটাই যাই, যে আমরা যতই আগাই সামনে। তো ভাই আমাদের গল্প করতে করতে তো যেটা হয়েছে, প্রচুর মিসকনসেপশন বাইর হয়েছে, মানে হ্যাঁ এটা জানতাম, এটা ভাবছিলাম এটা না, এটা না। তো আপনাকে যেহেতু প্রচুর ইয়াং পিপল রিচ আউট করে, আপনার কাছে কি মনে হয়েছে ভাই, মানে সবচেয়ে লাইক টপ 3 or 5 মিসকনসেপশন কোনটা, যেগুলো রিয়েলি ডেডলি টু দ্য ক্যারিয়ার, এবং মানুষ এগুলো আসলে কিভাবে ওভারকাম করবে? প্রথম মিসকনসেপশন হচ্ছে যে ভাই আমার তো মামা চাচু, এখনো আমি জানি না এখনো কিভাবে মানুষ এটা বলে, বাট ভেরি অ্যাভেলেবল বলে যে আমার তো মামা চাচা খালু নাই, আমার চাকরি কে দেবে। ওনারা রেফারেন্স থাকাটাকে মামা চাচা খালু মনে করে। এখনো দেখবেন যে মানুষের রেফারেন্সে অমুক তার হাজবেন্ডের নাম দিয়ে রাখছে, অথবা অমুক চাচাতো ভাইয়ের নাম দিয়ে রাখছে। বাট রেফারেন্স যখন চাই, এটা একটা প্রফেশনাল কনটেক্সটে মানুষ রেফারেন্স চায়, যে তুমি যে বললা তুমি পাইথনে কাজ পারো,
এটা কে রেফার করবে, কে? আমার মামা তো পাইথন কি জিনিস বুঝেই না। মানে এই যে রেফারেন্স, এবং এটাকে তারা তখন দেখা যায় অনেক সময় আত্মীয় স্বজনদের মধ্যেও সম্পর্ক খারাপ হয়ে যায় যে আমাকে তো কোনো রেফারেন্স দেয়নি কেউ। ভাই আপনাকে তো চাকরি দিয়ে দিবে না, আপনাকে তো আপনার মানে গিয়ে চাকরিটা ইভেন ইভেন বড় বড় কোম্পানি গুলোতে রেফারেন্স চাইও না প্রথমে। রেফারেন্স চাই আপনার চাকরি বাকরি শেষ হয়ে গেলে লাস্ট ভেরিফিকেশনের সময় রেফারেন্স চাই যে তোমার দুইটার এক্স এমপ্লয়ি তুমি যে আসলেই গ্রামীণ ফোনে কথার কথা চাকরি করছো সেটা রেফারেন্স কি, রাইট? সো রেফারেল ইজ ডাজ নট ইকুয়াল টু মামা চাচু আর খালু। রেফারেন্স অনেক সময় মানুষের কাছে চেয়েও পাওয়া যায়, এটা রেফারেন্স। আর একটা হচ্ছে রেফারাল। রেফারাল হচ্ছে যে আপনি অ্যামাজনে চাকরি করতে চান, আপনি আমার কাছে রিচ আউট করেন যে ভাই আমি অ্যামাজনের অমুক পজিশন এত নাম্বার আইডি অ্যাপ্লাই করতে চাই, ক্যান ইউ প্লিজ রেফার মি। প্রত্যেকটা কোম্পানির এমপ্লয়ি ক্যান রেফার সামওয়ান এলস, যে আমি আমার একটা ফ্রেন্ড আছে জানি দে দে ফিট দিস পজিশন। রেফারেল থাকলে যেটা হয় এইচআর আপনার অ্যাপ্লিকেশনটা আরো মানে হাজার হাজার অ্যাপ্লিকেশন থেকে আপনারটা পিক আপ করার চান্সেস অনেক বেড়ে যায়। আর এই যে আপনি আমার কাছে রিচ আউট করলেন, এটার একটা সিস্টেম আছে, মানে এটা কিন্তু অনেকে করে। আপনি যদি নাইসলি লেখে খুবই ব্রিফলি লিঙ্কডইনে যোগাযোগ করেন যে ভাইয়া দিস ইজ দ্য পজিশন আই এম ইন্টারেস্টেড ইন, দিস ইজ হাউ আই ফিট ইন, দিস ইজ মাই রেজুমে, ক্যান ইউ প্লিজ প্রোভাইড মি উইথ এ রেফারেল, আই উইল বি ভেরি গ্রেটফুল। I think most of the people will be more than happy to help you out, right? But এখানে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে you have to have those skill sets, basic minimum। প্রত্যেকটা জব ওপেনিং এ বেসিক ক্রাইটেরিয়া থাকে এন্ড দেন প্রেফার্ড ক্রাইটেরিয়া থাকে। বেসিকে 100 এ 100 আপনাকে মিট করতে হবে, প্রেফার্ডে যতগুলো পারেন, 5টা আছে 5টার মধ্যে 2টা থাকলে ভালো, 3টা থাকলে ভালো। কিন্তু আপনার বেসিক মানে আপনি বেসিক কথা, আপনি যোগ্যতা নাই আপনার, যে কোনো চাকরি হোক সেটা, কারণ আপনি আপনার মামাকে বলে আপনার মামা ইনফ্লুয়েন্স আপনাকে যদি ঢুকায়ও দেয়, ডু ইউ রিয়েলি থিংক ইটস গুড ফর ইয়োর দ্যাট বিজনেস? যে এই কনসেপ্টটা থাকা, এই মানে এগুলো থেকে আমাদেরকে আসলে সরে আসতে হবে আর কি। তো এই যে বড় মিসকনসেপশন যে আমার তো রেফারেন্স নাই ভাই আমি পারবো না, রেফারেন্স নাই, তুমি স্কিল সেট অর্জন করে রেফারেন্স মানে ইয়ে করো। তুমি বাংলাদেশের নাম করা একটা কোম্পানিতে চাকরি করতে চাচ্ছ, রিচ আউট প্রফেশনালি এন্ড দেন পিপল আর দেয়ার টু হেল্প ইউ আউট। রিক্রুটারদের কাজই এটা। তো আর সব বাদ দিলাম, আমি রিক্রুটারদেরকে রিচ আউট করি যে ভাই তুই তো লোক খুঁজতেছিস সারাদিন রাত, এই যে আমি রেডি, তুই প্লিজ আমাকে একটা ইন্টারভিউর ব্যবস্থা করে। রিক্রুটারকে পে করা হয় যাতে তারা হাজার হাজার ক্যান্ডিডেট থেকে বেস্ট ক্যান্ডিডেট চুজ করে হায়ারিং ম্যানেজারকে রেফার করে যে ভাই তুমি এই 5 জনকে ইন্টারভিউ নিয়ে দেখো কেমন লাগে। সো ইউ গো দ্যাট, দ্য সিস্টেমস আর দেয়ার, কান্নাকাটি করার কোনো কারণ নাই। সেকেন্ড মিসকনসেপশন, যারা স্পেশালি মানে জীবনে কোনোদিন কাজে ঢুকে না, যে ওয়ার্ক ইজ লাইক স্কুল, ওরা মনে করে স্কুলের মতো। যে আমাকে প্রশ্ন করে যে ভাইয়া আমি যদি কোনোদিন ধরেন, আমি সিরিয়াসলি এই ধরনের প্রশ্ন পাই ইউনিভার্সিটি থেকে, যে ভাইয়া আমি যদি 9:30টায় অফিস, আমি যদি কোনোদিন 9:45 হয়ে যায় ভাইয়া কি হবে? মানে আই ডোন্ট নো কি হবে ভাই, তোমার ম্যানেজার কেমন? না এটা তো স্কুল না রে ভাই যে তোমাকে আর ঢুকতে দিবে না বা এই টাইপের কিছু, তাই না? মানে বা বলতেছে যে ভাইয়া আমি যদি একটা রিপোর্ট সাবমিশন করতে আমার কখনো লেট হয়ে যায়, আই ডোন্ট নো তোমার রিপোর্ট, মানে এই যে প্রশ্নগুলো, মানে প্রশ্নটাই ঠিক হয়নি, মানে দিস ইজ নট রাইট কোয়েশ্চেন। ওয়ার্ক ইজ নট লাইক স্কুল, ইটস এন অর্গানাইজেশন, ইটস অনেকগুলো লোক এক জায়গায় এসে দে হ্যাভ এন এজেন্ডা টু মেক সামথিং ওয়ার্ক, রাইট? এন্ড আপনি দেরি করে যাবেন নাকি আপনার 5 ডেজ এ উইক থাকবে, আপনি ওয়ার্ক ফ্রম হোম করবেন নাকি ওই কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম করতেছে দেখেও ভালো, ওই কোম্পানি ওয়ার্ক ফ্রম হোম করতেছে না দেখে খারাপ, এই ধরনের অ্যাজাম্পশন গুলো করা ভুল। আপনার কোম্পানি বা আপনার টিমের যে এজেন্ডা, এইটা করতে যা লাগে, আপনি যদি সারাদিন অফিসে বসে থাকতে হয়, ওখানে লোকজন বসে থাকতে বাধ্য। আপনি যদি ওয়ার্ক ফ্রম হোম করে এফিসিয়েন্সি বাড়ে, তারা সারা জীবন ওয়ার্ক ফ্রম হোম করাবে। আপনাকে বুঝতে হবে যে কোম্পানি ইনভেস্টরদের টাকা নিয়ে দে আর ট্রাইং টু সলভ এ প্রবলেম এন্ড মেক মানি এট দ্য সেম টাইম। এটা করার জন্য ম্যানেজমেন্টকে যেই ভাবে অ্যাচিভ করতে হয়, ইউ নিড টু বি এ প্রবলেম সলভার, ইউ নিড টু গেট দ্য ওয়ার্ক ডান, দ্যাটস ইট। ঠিক আছে? এন্ড ওভারঅল অ্যাম্বিগুইটি থাকে যে ওয়ার্ক প্লেস কেমন দেখতে, যে এই যে ধরেন যেমন একটা কোম্পানিতে অপারেশনস থাকে, ফাইন্যান্স থাকে, ইঞ্জিনিয়ারিং টিম থাকে, সাপ্লাই চেইন থাকে, মার্কেটিং টিম থাকে, বা সিইওর অফিস থাকে। আমার কাছে মনে হয় ওভারঅল কর্পোরেট স্ট্রাকচার নিয়ে বাংলাদেশের ইয়াং জেনারেশনের অনেক অ্যাম্বিগুইটি আছে, বিকজ অবভিয়াসলি সো তারা কখনো এরকম এনভায়রনমেন্টে যায়নি। বাট আই উড সাজেস্ট যে আপনি যে প্ল্যাটফর্মে আছেন, এখান থেকে যদি এই ধরনের কোন একটা আই ডোন্ট নো, মানে কোন একটা পেপার অথবা কোন একটা প্রেজেন্টেশন অথবা শর্ট কোন একটা ভিডিও অথবা ইভেন কোন মানে
মানে এক্সপিরিয়েন্স ডে টাইপের কোনো ইভেন্টও যদি করা যায়, যে দিস ইজ হাউ ইউজুয়ালি এ কর্পোরেট সেটআপ লুকস লাইক, দিস ইজ হাউ এভরিথিং কামস টুগেদার, এইভাবে বাজেট পাস হয়, এইভাবে বিজনেস প্ল্যানিং হয়, কিছু কিছু কমন জিনিস থাকে না যেটা সব কর্পোরেট ইভেন্টে তারা করে, তারা বিজনেস প্ল্যানিং করে সামনের বছর, 1 ইয়ার 2 ইয়ার 3 ইয়ার প্ল্যান, এগুলো নিয়ে অনেক অ্যাম্বিগুইটি একসময় আমারও ছিল। সো এরকম একটা প্ল্যাটফর্ম এখনো আমি দেখি না যে এই জায়গায় ওরকম সুন্দর করে গুছাই দিবে। আপনারা কেস স্টাডি করতে পারেন যে দিস ইজ হাউ অ্যামাজন ওয়ার্কস, দিস ইজ হাউ টেসলা ওয়ার্কস, দিস ইজ হাউ গুগল ওয়ার্কস, অথবা বাংলাদেশের কোন একটা ভালো কোম্পানি, দিস ইজ হাউ দে ওয়ার্ক, you can have a representative from that company come and give a presentation on that. But I think এগুলা করতে পারলে that would really help everyone. থ্যাংক ইউ ভাই, দ্যাটস আ ব্রিলিয়েন্ট আইডিয়া। আমার মনে হয় যে এটার সাথে অ্যাকচুয়ালি আমি আগে আপনি একটা সাজেশন দিয়েছিলেন, সেটা হচ্ছে যে স্টার্ট আর্লি। কারণ আমি যখন 4th ইয়ার করার পরে প্রবাবলি কোনো মতে একটা ইন্টার্নশিপ ম্যানেজ করে, ওই ইন্টার্নশিপে যেহেতু আমি যাই নাই, আমি তো ইন্টার্নশিপে কর্পোরেট কালচার বুঝি না, ইন্টার্নশিপে আই এম জাস্ট কগ ইন দ্য মেশিন। আমার তো আসলে কোনো কন্ট্রিবিউশন নাই, আমি যাই, আমার একটা বসার জায়গা দিছে, বসি, চা পানি খেয়ে তারপর আবার চলে আসতেছি। বাট হ্যাড আই স্টার্টেড আর্লিয়ার, 2nd ইয়ার থেকে, আমি যে মাল্টিপল টাইমস ফেল করলাম, হয়তো বা কারোকে অ্যাপ্রোচ করলাম, রিজেক্টেড হইলাম, এই যে আমার একটা সফট স্কিল এন্ড হার্ড স্কিলস এর যে কম্বিনেশন তৈরি হলো, দ্যাট বিকামস অ্যান অ্যাসেট। সো বাট লাস্ট আইডিয়াটা ভাই ব্রিলিয়ান্ট ছিল যে ইয়েস, যে একটা কর্পোরেট স্ট্রাকচার আসলে কিভাবে হয়, মানে আইডিয়াল স্ট্রাকচারটা কিভাবে হচ্ছে, মানুষ কেমন ডিসিশন মেকিং নিচ্ছে, ডিসিশন মেকিং এ আমার মতো মানুষের রোল কি হবে। পরে যদি এটা আসলে 2nd ইয়ার থেকেই মানুষ এক্সপোজারটা পাওয়া শুরু করে, তখন যেটা হবে যে তার একাডেমিক যেই পড়ালেখাই হোক, সে প্রবলেম চিন্তা করতে হবে, আচ্ছা আমি এখন এটা পড়তেছি, আমি যা কেমন এটা অ্যাপ্লাই করতে পারবো। তো দ্যাট উড বি অ্যান অ্যাসেট। থ্যাংক ইউ ভেরি মাচ। তো হ্যাঁ, আজকে আপনার থেকে একটু কম টাইম নেওয়ার প্ল্যান ছিল, বাট গল্প করতে করতে এত বেশি টাইম হয়ে গেছে। তো লাস্ট কোয়েশ্চেন, আপনি ভাইয়া মানে চরম ওয়ার্কলোড এর মধ্যে থাকেন, মানে আই আন্ডারস্ট্যান্ড যে অ্যামাজনে, মানে অ্যামাজনের ওয়ার্কলোড এর ব্যাপারে প্রবাবলি বই আছে আলাদা, সেখানে আমাদের জাস্ট একটা প্রোডাক্টিভিটি হ্যাক সাজেস্ট করেন যেটা আপনার জন্য কাজে লাগে। আমি জানি যে আপনি আরো 100টা মানুষের জন্য সাজেস্ট করতে পারবেন না, বাট একটা প্রোডাক্টিভিটি হ্যাক যেটা ইউ থিঙ্ক এটা ইউজফুল। আমি যেটা করি সেটা হচ্ছে যে আম, আমার একটা ক্যালেন্ডার থাকে, আমি দুইটা হ্যাক করি। আমার একটা ক্যালেন্ডার থাকে যে আপনি যদি অফিসের ক্যালেন্ডার থাকে, অনেক সময় অনেকে পার্সোনাল ক্যালেন্ডার ইউজ করে, অথবা অফিসের যে ক্যালেন্ডার থাকে, এইখানে আমি আমার কাজের দেখি, কিছু বিজনেস অ্যাজ ইউজুয়াল থাকে, কিছু মিটিংস থাকে, এন্ড কিছু আছে যেগুলা দৌড়াদৌড়ি করতে হয়, মানে হোয়াট এভার দ্যাট ইজ। আমি সপ্তাহের শুরুতে অথবা শুক্রবারে যখন আমি অফিস শেষ করে, আমি নেক্সট উইক পুরোটা আমি ব্লক করে রেখে দিই। মানে আমার যে জায়গায় ব্লক করার দরকার, যেমন আমার একটা কাজ আছে যেটা আমাকে নিজের করতে হবে, আই নিড টু অটোমেট সামথিং, যেটা আমার নিজের জন্য, যে এই কাজটা আমার ডেলি করতে হয়, ইটস অ্যানোয়িং, আই উড রাদার স্পেন্ড 10 আওয়ার্স অটোমেটিং দিস এন্ড দেন এটা আমার লাইফ ইজি করে দিবে। আমি আগে থেকেই আমার এন্টায়ার উইক ব্লক করে রেখে দিব আমার পুরো ক্যালেন্ডারের মধ্যে। সো ইট হেল্প মি ভিজুয়ালাইজ যে কালকে ওই এংজাইটিটা আমাকে কাটাইতে, যে কালকে সকালে কি হবে আমি জানি না, এটা রাদার দেন ডুইং দ্যাট, আমি যদি আমার টিমে সকাল 7টা বাজে কাজ শুরু করলাম, 7টা থেকে 8টা এটা, 8টা থেকে 9টা আমার ব্রেকফাস্ট, একটা ব্রেক নিব, তারপর 9টা থেকে 10টা আমার একটা মিটিং আছে, এটা যদি আমি ভিজুয়ালাইজ করি আগে থেকে, আই এম রেডি টু গো, তখন আমার ওই প্যানিক অ্যাটাকটা হয় না। সেকেন্ড কি, আমি ইউজুয়ালি চেষ্টা করি আমার কাজগুলোকে 1 আওয়ার ব্লকে ভাগ করতে, যেগুলো আমার পার্সোনাল কাজ। আমার পার্সোনাল, ধরেন আমার একটা কাজ করতে 3 ঘন্টা লাগবে টোটাল, ধরেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত, এই 3 ঘন্টা তো আমি টানার কাজ করব না, এবং আমি খুবই ডিস্ট্রাক্টেড এই ফোন টোন দিয়ে, বা ফোন টোন সামনে থাকলে সবাই হই আমরা লেখাপড়ার ক্ষেত্রে। আমি যেটা করি যে প্রত্যেক 1 ঘন্টার জন্য আমি 15 মিনিটের ব্রেক রাখি, which seems a lot, মনে হয় যে 15 মিনিট গেলে 45 মিনিটস কি করেন, তো অনেক 75%, মানে 25% ব্রেক নিচ্ছে, দ্যাট ইজ ট্রু। বাট আমি যেটা করি যে আমার ফোন দুইটা আমি একদম দূরে রেখে দিই ফর 45 মিনিটস, কোনো নোটিফিকেশন নাথিং, একদম ঠান্ডা মাথায় কাজ করি ফর 45 মিনিটস, দেন দ্যাট 15 মিনিট আই কিপ ইট ফর মাই, মানে ইটস লাইক এ রিওয়ার্ড স্ট্রাকচার, যে ওই 15 মিনিট আই গেট টু ইউজ মাই ফোন, ওখানে আমি একটু গেলাম, একটু চেক করলাম নোটিফিকেশন কি আসলো, whatever that is, ওটা চা খেলাম, কফি খেলাম, whatever I want to do। তাহলে যেটা হয় যে আমি যখন ওই 15 মিনিট পর আবার আমার নেক্সট 45 মিনিট সেশন শুরু করি, আমি একদম ফুলি এনার্জাইজড, ঠিক আছে, যে মানে, এবং এটা করে দেখা যায় যে ওভারঅল যারা ওই টানা কাজ করে অথবা একবার স্ট্রাকচারালি করে না, ওভারঅল দেখা যায় যে 8 ঘন্টার মধ্যে অফিসে হয়তো 4.5 ঘন্টা ঠিক মতো করে কাজ হয় না ইন জেনারেল, খুব
কিন্তু এইভাবে করলে দেখা যায় যে আমি অ্যাটলিস্ট আই ক্যান পুল 6.5 hours ইনক্লুডিং মাই লাঞ্চ ব্রেকস, উইচ আপনি যদি খুব মানে মন দিয়ে 6.5 ঘন্টা দিনে কাজ করেন, ইটস এ লট অফ ওয়ার্ক। ঠিক আছে, আমি জাস্ট And এক্সাম্পল দিলাম, দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্টিভিটি হ্যাকস দ্যাট আই ইউজ। yeah, লাস্টের একটা আই বিলিভ ইজ সিমিলার টু দা ওই যে কার্ল নিউপোর্টের ডিপ ওয়ার্কের যে কনসেপ্টটা আছে, যে একদম সবকিছু বার্তা দিয়ে ফোকাস অন দিস, মোবাইল টোবাইল কই ফালা রাখছে ভাই, দেখার দরকার নাই, ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং। এবং ওই সময়টা হচ্ছে যে আমার সবচেয়ে বেশি ব্রেন জুস খরচ হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটাই ওই সময় হয় সাধারণত। ইয়া আরেকটা, খুব আর্লি মর্নিং এ কাজ করাটা আমাকে খুব বেনিফিট দেয়। যেমন দেখা যায় অনেক সময় ইভেন ভোর 6টা থেকে 9টা পর্যন্ত কখনোই মানে কেউ ইয়ে করে না। তো আমার যদি কখনো দেখি যে আমি খুব ওভারলোডেড হয়ে যাচ্ছি, হোয়াট আই ডু ইজ আই স্টার্ট মাই ডে ভেরি আর্লি। দেখা যায় যে ফজরের পরে আমি ঘুমাই না, আমি আই স্টার্ট অফ। সো দেখা যায় যে বাই দ্য টাইম এভরিওয়ান ইজ জয়নিং, আমি তো হোম অফিস করি এখন মোস্ট অফ দ্য টাইম, তো দেখা যায় বাই দ্য টাইম এভরিওয়ান হ্যাজ লগড ইন, আমার হাফ অফ দ্য ডে এর কাজ শেষ। দেন ইউ ক্যান যত মিটিং আছে কর, কোনো সমস্যা নাই, এই টাইপের হয়। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। মানে আমার কাছে মনে হয়েছে যে আমাদের আসলে আরেকবার আরো অনেক বিস্তারিত কিছু টপিক নিয়ে আড্ডা আড্ডা দেওয়াটা দরকার, বিকজ ইউ হ্যাভ ওয়েলথ অফ রিসোর্সেস এন্ড এক্সপিরিয়েন্সেস, এবং ইউ হ্যাভ ইউর ওন ক্যান্ডিড ওয়ে অফ সেইং থিংস, যেখানে খুব বেশি সুগার কোট করার অপশন নাই। এবং এই যে আপনি যেটা বলছেন পলিটিক্যালি কারেক্ট করে এটা বলারও খুব বেশি ইয়া থাকে না, বাট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাটলিস্ট যারা ইয়াং। কারণ আপনি যে ধরনের কোয়েশ্চেন ফেস করেন, আমি প্রবাবলি এই যে ফেস টু ফেস মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গিয়ে একই ধরনের কোয়েশ্চেন ফেস করতেছি। সো আলহামদুলিল্লাহ যে উই হ্যাভ বিন এবল টু ডকুমেন্ট দ্য ডিসকাশন। তো দেখা যাক ভাই নেক্সট লেটস ডু সামথিং বিগ আর কি একসাথে ইনশাআল্লাহ। সো থ্যাংক ইউ ভেরি মাচ ভাই আজকে আপনার টাইমের জন্য। ইনশাআল্লাহ উইল ক্যাচ আপ সুন। থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।